আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আপনারা যদি হ্যাকার ও মাফিয়া এবং কিছু বাস্তব জীবনের গল্প পেতে চান, তবে আমাদের রশিদুল্লাহ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও আর আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ। তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হয়। তুই এই কাজ করবি আমি আগে জানতাম না। আমি কি করেছি অন্তত সেটা একটু বলো। কি করছে মানে? তোমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। ভাবি, আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? যা সত্যি তাই বলছে। মায়া নিজে আমাদের বলেছে যে তুই ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছিস। মায়া, তুমি অন্তত বলো আমি এগুলো কিছুই করিনি। তখন মায়া ন্যাকা কান্না করতে করতে বলল। হ্যাঁ, তুমি আমার। বাকিটা বলার আগে মায়া প্রচুর কান্না করতে লাগলো। আমি বুঝে গেলাম ভাবি মায়াকে নিজের দখলে করে নিয়েছে। এসব ভাবছি তখন আব্বু বলে উঠলো। আমি এক্ষুনি তোকে ত্যায্য পুত্র করব। আজকে থেকে আমার একটা ছেলে। আমি আর কিছুই বললাম না। জানি এটা ভাবি সাজানো নাটক, যেটাতে মায়াও ছিল, কিন্তু কেন আমার সাথে এমন নাটক করলো সেটা বুঝতে পারলাম না। অফিসের একটা কাজে রাজশাহী যেতে হচ্ছে। সকাল সকাল স্টেশনে গিয়ে টিকিট কেটে নিজের সিটে গিয়ে বসে পড়লাম। নিজের সিটে বসে সামনে তাকে অবাক হয়ে গেলাম, কারণ সামনে আমার ভাইয়া, ভাবি ও ভাবির কোলে একটা বাচ্চা, আব্বু, আম্মু ও ভাবির বোন মায়া বসে আছে। আমি তাদের দেখে অবাক হলাম, তারাও আমাকে দেখে অনেক অবাক হলো। তবুও কেউ আমার সাথে কথা বললো না। কথা বলবে বা কি করে? 8 বছর আগে ভাবির একটা মিথ্যা নাটকের জন্য আমার পরিবার আমাকে ত্যায্যপুত্র করেছে। আমিও খুশি মনে তাদের ছেড়ে চলে এসেছি। এবার চলুন আমার পরিচয়টা আপনাদের দিয়ে দিই। আমি সাজ্জাদ কেয়ার, আপাতত একটা প্রাইভেট কোম্পানিতে এমডি। পরিবার থাকা সত্ত্বেও আমার কেউ নেই। খেয়াল করলাম ভাই আমার দিকে তাকিয়ে আছে, বোধহয় আমাকে কিছু বলবে। সেটা শোনার অপেক্ষা না করে ওখান থেকে আমি চলে এলাম। আজকে আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না। 8 বছর আগে যদি আমার কথাটা শুনতো, তাহলে হয়তো আজ তাদের সাথে কথা বলতাম, কিন্তু তারা আমার সাথে কথা বলেনি। আজকে আমি তাদের সাথে কথা বলবো না। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে আছি এবং ভাবছি ভাবি কেন আমার সাথে এমন করেছিল। তার উত্তর আজও আমার অজানা। অবশ্য সে কথা আমার জানার ইচ্ছেও নেই। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ করে আমার অতীত মনে পড়ে গেল। তাহলে চলুন আপনাদেরকে আমার অতীতগুলো শুনিয়ে নিয়ে আসি। 8 বছর আগে সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। পরিবার বলতে আমি, আব্বু, আম্মু এবং ভাইয়া। একদিন নিজের রুমে বসে বসে ফেসবুক চালাচ্ছিলাম। তখন আব্বু আমার রুমে এসে আমার হাতে কয়েকটা বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে বললেন, এইগুলো তোর বন্ধু বান্ধবদের দিয়ে বিয়েতে আসতে বলবি। আমি কার্ডগুলোর একটা খুলে দেখলাম ভাইয়ের বিয়ের কার্ড। বিয়ের সময় দেখলাম পরশু। তুমি বিয়ে ঠিক করেছো, আমাকে বলবে না? তখন আব্বু আমার পাশে বসে বললেন। এই যে এখন বললাম। আচ্ছা, তুই কি তোর ভাইয়ের বিয়েতেও থাকবি না? আমি কার্ডগুলো টেবিলের উপর রেখে বললাম, আমাকে কি কখনো দেখেছো কারো বিয়েতে থাকতে? আমার এসব ভালো লাগে না, যার জন্যই থাকি না। তখন আব্বু বললেন, ঠিক আছে, তুই যেহেতু থাকবি না, এতে তো আমার কিছু করার নেই। তাহলে কোথায় যাবি এবার? ভাবছি কক্সবাজার যাব। ঠিক আছে। আব্বুর কিছু না বলে সে তার মতো চলে গেলেন। পরদিন ভাইয়ের বিয়ের কার্ডগুলো আমার বন্ধুদের কাছে দিয়ে রাতে বাসে করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। 5 দিন থেকে আবারও রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 9টার দিকে বাস থেকে নামলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসার সামনে এসে কলিং বেল বাজালাম। একটু পর কেউ একজন মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটিকে প্রথম নজরে দেখে আমি হা হয়ে গেছি। একদম পরীর মতো দেখতে। আমি সেদিকে খেয়াল করলাম না, নিজের রুমে চলে গেলাম। মেয়েটি আমার ভাবিও হতে পারে, বলা যায় না। আমি এখনো ভাবির কোনো ছবি দেখিনি। রুমে এসে ফ্রেশ হলাম, তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রাতে, তাই ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ডিনার করার টাইম হয়ে গেছে। তাই নিচে ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম সবাই বসে আছে। আমি তাদের সাথে বসলাম। তবে আজকে ডাইনিংয়ে 2জন অচেনা মেয়ে বসে আছে। বুঝতে পারলাম একজন আমার ভাবি, আর একজন হয়তো বা কি হবে সেটা বুঝতে পারলাম না। চেয়ারে বসেছিলাম, তখনই ভাইয়া মেয়েগুলোর ভিতর একজনকে দেখিয়ে বলল, সাজ্জাদ, এটা তোর ভাবি। আমি ভাবির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিলাম আর বললাম, কেমন আছেন ভাবি? ভাবি আমার দিকে বিরক্ত করে একটা ভাব নিয়ে বলল, ভালো আছি। আমি বুঝে গেলাম ভাবি আমার সাথে কথা বলতে চায় না, তাই আমি আর কিছু বললাম না। তারপর ভাইয়া আর একটা মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল। মানে সকালে যে মেয়েটা দরজা খুলেছিল সে হলো আমার ভাবির বোন, নাম মায়া। মায়া আমার সাথে ভালোভাবে কথা বলল, কিন্তু ভাবি কেন যেন আমার সাথে কথাই বললো না। আমি তার সাথে কথা বলতে আর যাইনি। মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম।
পরদিন বিকালবেলা বাসার ছাদে গিয়ে দেখি মায়া এবং ভাবি দাঁড়িয়ে আছে। আমাকে সাথে দেখা মাত্রই মায়াকে নিয়ে নিচে চলে গেল। আমি বুঝতে পারছি না সে কেন আমার সাথে এমন ব্যবহার করছে। অবশ্য তারা চলে যাওয়া তো আমার ভালো হয়েছে। একা একা ছাদের উপর দাঁড়িয়েছিলাম। তখন মায়া আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি করছেন? আমি মায়ের দিকে না তাকিয়ে বললাম, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। তখন মায়ে কিছুটা হাসি মুখ নিয়ে বলল, আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি মনে মনে বললাম, যখন থেকে এসেছেন প্রশ্নই তো করেই চলেছেন, এখন আবার জিজ্ঞেস করার কি আছে যে একটা প্রশ্ন করব। আমি কিছু বলছি না দেখে আমার বাম কাঁধ ধরে নাড়িয়ে বলল। কি হয়েছে, কিছু বলছেন না কেন? তখন আমি মায়ের দিকে তাকালাম, তারপর বললাম, হ্যাঁ বলুন, কি বলবেন? আপনি কিসে পড়েন? এবার ইন্টার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছি। আপনি? মায়া তখন খুশি হয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমিও। আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসের, তাহলে কি ফ্রেন্ড হতে পারি? আমি মায়ের হাত না ধরে বললাম, হওয়া যায়। হঠাৎ করে মায়া আমার হাত ধরলো, তারপর বলল, যেহেতু ফ্রেন্ড হয়েছো তাহলে তুমি করে কথা বলি। আমি মায়ের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, ঠিক আছে, বলবো। তারপর আমরা কিছুক্ষণ গল্প করে রুমে চলে এলাম। মায়া মেয়েটা অনেক মিশুক, সহজে আমার সাথে মিশে গেছে। 7 দিন পর আজকে মায়া চলে যাচ্ছে, সাথে আমার ফ্যামিলির সবাই, শুধু আমি বাদে। একদিন রাতে ছাদে দাঁড়িয়েছিলাম, যখনই নিচে নেমে যাব তখনই ভাইয়ের রুম থেকে ভাবি ভাইয়াকে আমার ব্যাপারে কি যেন বলছে। আমি দরজায় কান লাগিয়ে দিলাম। তখন ভাইয়া ভাবিকে বলল, আচ্ছা, তুমি সবাইকে তোমার বাসা যেতে বললে, কিন্তু সাজ্জাদকে যেতে বললে না কেন? দেখো তোমার ভাইকে আমি দু চোখে দেখতে পারি না, তার চেয়েও বড় কথা হলো তোমার ভাইকে আমার ভালো লাগে না, যার জন্য ওকে যেতে বলিনি। তখন ভাইয়া কিছুটা রাগী কণ্ঠে বলল। কি কারণে ভালো লাগে না সেটা তো একটু বলবে? ভাবিও রাগী কণ্ঠে ভাইয়াকে বলে উঠল, সেটা বলতে পারবো না তোমাকে, বলেছি তোমার ভাইকে ভালো লাগে না, মানে লাগে না, এটা নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ভাবির এমন কথা শুনে ভাইয়া কিছু বলল না। ভাবির এমন কথাগুলো শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার মতো অবস্থা। জানি না ভাবি আমাকে পছন্দ করে না কেন। ভাবির কথাগুলো শুনে ভালো লাগছে না, তাই রুমে না গিয়ে আবারও ছাদে গেলাম। ছাদে গিয়ে ভাবির বলা কথাগুলো ভাবছি, তখন হঠাৎ কেউ একজন আমার পিছনে এসে দাঁড়ালো। পেছনে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। মায়ের দিকে তাকানো মাত্রই মায়া আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে চলে গেল। আমি চিঠিটা খুলে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে ভালো লাগে, আর তোমার সাথে থাকতে থাকতে এতদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আই লাভ ইউ, ইতি মায়া। চিঠিটা পড়ে আমি কিছুক্ষণ ঘরের ভিতর ছিলাম। সত্যি বলতে আমিও মায়াকে ভালোবেসে ফেলেছি, তাই ওকে হ্যাঁ বলে দেব। তবে আজকে আর বলবো না, পরে এক সময় বলে দেব। তারপর আমি ছাদ থেকে নেমে সোজা রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে সবাই ভাবির বাসাতে গেল, শুধু আমি বাদে। সবাই চলে যাওয়ার পর আমি রুমে এলাম। তখন আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখি মায়া ফোন করেছে। আমি কলটা রিসিভ করতে ওপাশ থেকে মায়া বলে উঠলো, কি মিস্টার, আমার প্রশ্নের উত্তর কোথায়? আমি কোনো কিছু না ভেবে বলে দিলাম, আই লাভ ইউ টু। ওপাশ থেকে মায়া খুশি হয়ে বলল, সত্যি? এইভাবে শুরু হয়েছিল আমাদের ভালোবাসা। দেখতে দেখতে 20 দিন কেটে যায়। আমাদের কথা এখনো কাউকে জানাইনি। আর ভাবি তো এখন আমাকে আরো দেখতে পারে না। 1 মাস পর হঠাৎ করে মায়া আমাকে কল করলো। আমি কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে মায়া বলল, কালকে আমি তোমার বাসায় আসবো। ঠিক আছে, এসো, কোনো সমস্যা নেই। তারপর আরো কিছু নানান কথা বলে কলটা কেটে দিলাম। পরদিন সকালে ছাদে বসেছিলাম। এমন সময় কে একজন আমার পাশে এসে বসে আমার হাত ধরলো। আমি তার দিকে তাকিয়ে দেখি মায়া। তাই আমি বললাম, তুমি কখন এসেছো? তখন মায়া কিছুটা মিষ্টি কণ্ঠ নিয়ে বলল, এই মাত্র এসেছি, এসে তোমাকে খোঁজা শুরু করে দিয়েছি। অনেকক্ষণ খোঁজার পর তোমাকে ছাদে পেলাম। আমি বেশিরভাগ সময় ছাদের উপরে বসে থাকি, তাই আমাকে ছাদে বেশি পাবে। তারপর আমরা দুজনে অনেক কথা বললাম। অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ করে ভাবি আমাদের পিছনে এলো। ভাবির আসার সময় আমি খেয়াল করেছিলাম, ভাবি পেছনে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে উঠলো, এখানে কি হয়েছে? হ্যাঁ, এবং মায়া, তুই ওর সাথে কি করছিস? মায়া হঠাৎ করে ভাবির কণ্ঠ শুনে ভয় পেয়ে গেল। তাই ভাবির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না, এমনি এমনি বসে আছি। তারপর ভাবি মায়াকে আরো কিছু বলতে না দিয়ে হাত ধরে নিচে নিয়ে গেল। মায়াকে নিচে নিয়ে যাওয়ার পর আমিও নিচে গেলাম। দেখলাম সবাই বসে আছে। আমি আব্বুর কাছে যেতেই আব্বু কোনো কথা না বলে আমাকে মারতে লাগলো। আমি তখন বললাম, আব্বু আমাকে মারছো কেন? আব্বু আমার কোনো প্রকার কথাই শুনছে না, শুধু মেরেই যাচ্ছে। আমি শুধু বলছি যে কেন মারছো। মাঝখান থেকে ভাইয়া বলে উঠলো, তোকে কেন মারছি তুই জানিস না? এই বলে ভাইয়া আমাকে মারতে লাগলো। প্রচন্ড মারার কারণে আমার শরীরের অনেক জায়গা দিয়ে রক্ত বেরোতে লাগলো। ব্যথার কারণে আমি মেঝেতে শুয়ে পড়লাম। তখন আব্বু রাগী কণ্ঠে বলতে লাগলো, তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হয়, তুই এই কাজ করবি আমি আগে জানতাম না।
আমি শরীরের ব্যথা নিয়ে বললাম, আমি কি করেছি অন্তত সেটা একটু বলো। তখনই হঠাৎ করে ভাবি ন্যাকা কান্না করে দিয়ে বলতে লাগলো, কি করছে মানে? তোমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল? ভাবির কথা শুনে আমি যেন আকাশ থেকে বললাম, এসব কি বলছে ভাবি? তখন আমি বললাম, ভাবি আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? তখন ভাই আমার সামনে সে রাগী কণ্ঠে বলে উঠলো, যা সত্যি তাই বলছে। মায়া নিজে আমাদের বলেছে যে তুই ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছিস। আমি বুঝতে পেরেছি এদেরকে মায়ের মুখ থেকে আসল ঘটনা শোনাতে হবে, তাই মায়াকে উদ্দেশ্য করে বললাম, মায়া তুমি অন্তত বলো আমি এগুলো কিছুই করিনি। তখন মায়া ন্যাকা কান্না করতে করতে বলল, হ্যাঁ, তুমি আমার। বাকিটা বলার আগে মায়া প্রচুর কান্না করতে লাগলো। আমি বুঝে গেলাম ভাবি মায়াকে নিজের দখলে করে নিয়েছে। এসব ভাবছি তখন আব্বু বলে উঠলো, আমি এক্ষুনি তোকে ত্যায্য পুত্র করবো। আজকে থেকে আমার একটা ছেলে। আমি আর কিছুই বললাম না। জানি এটা ভাবি সাজানো নাটক, যেটাতে মায়াও ছিল, কিন্তু কেন আমার সাথে আমার নাটক করলো সেটা বুঝতে পারলাম না। তখন আমি আব্বুকে বললাম, তুমি এটা করো না প্লিজ। ভাই আমার সামনে এসে একটা কাগজ দিয়ে বলল, চুপ করে থাক তুই, এনে এটাতে সাইন করে দে। তখন আমি আমার আব্বুকে বললাম, আব্বু প্লিজ আমার কথাটা শোনো। তখন আব্বু রাগী কণ্ঠে বলল, চুপচাপ সাইন করে দে, নইলে আমাদের মরা মুখ দেখবি। এটা বলার পরে আব্বু কাগজটা সাইন করতে বললেন। আমি সবাইকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার কথা শুনলো না। বুঝতে পারলাম সবাই ভাবে নাটকে সত্য মনে করেছে। যেখানে আমার উপর কারো বিশ্বাস নেই সেখানে আমার থেকেও লাভ নেই। তাই কাগজটা হাতে নিয়ে সাইন করে দিলাম। কাগজটা স্বাক্ষর করে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় ভাবিকে বললাম, আপনি কাজটা ঠিক করলেন না, এর বিচার আল্লাহ করবে। আর মায়া, তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এরকম করলে কেন? আজ থেকে আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সত্যটা একদিন জানতে পারবে, হয়তো আর আমাকে পাবে না। কথাগুলো বলে বাসা থেকে বের হয়ে এলাম। আজকে প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদবো না, কারণ ছেলেদের কাঁদতে নেই। আফসোস, একটা বাইরের মেয়ের জন্য সবাই আমাকে অবিশ্বাস করলো। যাই হোক, তারা যেহেতু আমাকে ছাড়া ভালো থাকতে পারবে, আমিও তাদের ছাড়া ভালো থাকবো। এতে আমার কোনো সমস্যা হবে না। তাদেরকে দেখিয়ে দিতে হবে তাদেরকে ছাড়াও আমি বাঁচতে পারি। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এলাম। আমার কাছে মাত্র কয়েক হাজার টাকা এবং মোবাইল রয়েছে। কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। বাস কাউন্টারের চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছি। এমন সময় আমার বন্ধু মিজুর সাথে দেখা হয়ে গেল। আমাকে এরকম চিন্তিত দেখে বলল, কিরে কেমন আছিস? এবং তোকে এত চিন্তিত লাগছে কেন? আমি বেশি কিছু না ভেবে বলে ফেললাম, আমার লাইফ শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে আমাকে একটু বল দেখি। আমি মিজুকে সবকিছু খুলে বলতে লাগলাম। মিজু আমার সব ঘটনা শোনার এক দুঃখ প্রকাশ করে বলল, আচ্ছা তাহলে এখন আমার সাথে চল। আমি তখন অবাক হয়ে বললাম, তোর সাথে কোথায় যাব? কোথায় আবার, আমার সাথে ঢাকায় চল, সেখানে আমার সাথে ম্যাচে থাকবি। কিন্তু ম্যাচ ভাড়া আমি দেবো কোত্থেকে? আমার সাথে ফ্লাংসিং করবি, তাহলে তোর চলে যাবে। আমি অনেকক্ষণ ভাবলাম, মিজু ঠিকই বলেছে, ঠিক আছে তাহলে চল। তারপর আমি মিজুর সাথে ঢাকা চলে আসি। তারপর ওর সাথে ম্যাচে উঠে ফ্রিল্যান্সিং করে নিজের পড়াশোনা চালিয়ে নিলাম। প্রথম প্রথম কষ্ট হলেও পরে সবকিছু ঠিক করে নিয়েছি। আস্তে আস্তে সপ্তাহ গেল, মাস গেল, তারপর কয়েক বছর কেটে গেল। আমার লেখাপড়াও শেষ করলাম। পড়াশোনা ভালো হওয়ার কারণে একটা কোম্পানিতে এমডি হিসেবে চাকরি পেলাম। চাকরি করে 8টা ফ্ল্যাট কিনেছি, তার ভিতরে একটাতে আমি থাকি, বাকিগুলো ভাড়াতেও থাকে। সেদিনের পর থেকে মায়ের নামটা আমার জীবন থেকে মুছে ফেলেছি, কারোর জন্য আফসোস করি না। এই ছিল আমার অতীতের ঘটনা। এবার চলুন বর্তমানে ফেরা যাক। বর্তমান। এতক্ষণ ঘটনাগুলো ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থেকে ভাবছিলাম। ঘটনাগুলো ভাবতে ভাবতে অন্য একটা গ্রহে হারিয়ে গিয়েছিলাম। তখন একজন চাচা এসে বলল, বাবা একটু সাইড দাও, আমি সামনে নেমে যাব। চাচার কথায় ভাবনা থেকে ফিরে এলাম। অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়েছিলাম, তাই আমার পা ব্যথা করছে। এখন নিজের সিটে ফিরে যাব, তাই নিজের সিটের দিকে পা বাড়ালাম। সিটে গিয়ে বসতেই ওনারা সবাই আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ করে ভাই আমাকে বলে উঠলো, ভাই কেমন আছিস এবং কোথায় ছিলি এত বছর? ভাইয়ের কণ্ঠ শুনে আমি রাগী কণ্ঠে বললাম, আপনি আমাকে কোন সূত্রে ভাই বলছেন? আমি কারো ভাই না, আমার কেউ নেই, আমি এতিম, এটা আপনি জানেন না? এমন কণ্ঠ এবং কথা শুনে ভাই আমাকে আর কিছু বলল না। সন্ধ্যার দিকে ট্রেন থেকে আমার গন্তব্যে এসে নামলাম। আমি আমার মতো ট্রেন থেকে নেমে গেলাম। এই স্টেশনে ওনারা নামবে। সারাদিন তারা অনেকবার আমার সাথে কথা বলতে এসেছে, তবে আমি তাদের সাথে কোনো প্রকার কথা বলিনি। স্টেশন থেকে বাইরে এসে গাড়িতে উঠলাম। অফিস থেকে আমার জন্য গাড়ি পাঠানো হয়েছে। গাড়িতে উঠেই দীর্ঘ একটা শ্বাস ফেলে মনে মনে বলতে লাগলাম, আজকে আমারও এমন একটি হাসি খুশি পরিবার থাকতো, তবে সবার ভাগ্যে সেটা হয় না। স্যার আমরা চলে এসেছি।
গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়ে পরিবারের কথাগুলো নিয়ে ভাবছিলাম। এমন সময় ড্রাইভার কথাটা বলে উঠলো। আমি চারদিকে তাকিয়ে দেখি বাসার সামনে চলে এসেছি। তাই গাড়ি থেকে নেমে ড্রাইভারের থেকে দরজার চাবি নিলাম। আমার থাকার জন্য অফিস থেকে একটা বাসা ঠিক করে দিয়েছে। আমি এইমাত্র সেই বাসা থেকে উঠলাম। চাবিতে দরজা খুলে বাসায় ঢুকলাম। বাসাটা চারদিকে তাকিয়ে দেখলাম অনেক বড় বাসা। যাই হোক, সারা বাসা ঘুরে দেখলাম না। ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাসার বাইরে এলাম। এখন রেস্টুরেন্টে যাব, কারণ এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তার চেয়ে বড় কথা হলো আমি খাবার রান্না করতে পারি না। সবসময় খাবার রেস্টুরেন্ট থেকে কিনে খাই। বাসার ভেতর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এই কয়েক বছরে রাস্তাঘাটগুলো অনেক বদলে গেছে। নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে। আমার গন্তব্য ছিল রেস্টুরেন্টে যাওয়া, তাই সেদিকে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। একটু পর একটা বাড়ি দেখে থেমে গেলাম। বাড়িটার কারণ আমাদেরই বাড়ি ছিল। বাড়ির সবকিছু আগের মতোই আছে। কিছুক্ষণ চোখ বুলিয়ে নিলাম বাড়িটার উপর। চোখটা ছাদে পড়তেই দেখলাম একটা মেয়ে এবং একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। অন্ধকার থাকায় মুখটা ভালোভাবে দেখতে পেলাম না। বাসার দরজা দেখে মনে হলো কেউ বোধহয় বাসা থেকে বের হবে, তাই ওখান থেকে হাঁটা শুরু করলাম। আমি কাউকে দেখাতে চাই না যে আমি এই শহরে আছি। জোরে জোরে হাঁটছি। 5 মিনিট পর একটা রেস্টুরেন্টের সামনে এসে গেলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বিলটা দিয়ে বাইরে এলাম। বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা ডাক দেবো, এমন সময় আমার বয়সী একজন আমার কাছে এসে বলল, আপনি কি সাজ্জাদ? কথাটা বলার পর আমি ছেলেটা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেনার চেষ্টা করলাম। মুখ ভর্তি দাড়ি, বড় বড় চুল, কিন্তু চেহারাটা অনেকবার দেখেছি, তাই বললাম, হ্যাঁ আমি সাজ্জাদ, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন ছেলেটি খুশি হয়ে আমাকে বলল, আমাকে চিনতে পারছিস না? আমি তোর বন্ধু নিলয়, কলেজে একসাথে পড়লাম। নিলয় নামটা শুনে মনে পড়লো কলেজে আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল নিলয়, কিন্তু এখানে বড় বড় চুল দাড়ি থাকার কারণে চিনতে পারিনি। আরে নিলয়, ভালো আছিস? কথাটা বলে জড়িয়ে ধরলাম। নিলয় আমাকে জড়িয়ে ধরে বলল, আমি ভালো আছি, কিন্তু তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোর এই অবস্থা কেন? নিলয় আমাকে ছেড়ে দিয়ে বলল। কেন, আমার আবার কি হয়েছে? আমি নিলয় চুলে হাত দিয়ে বললাম, এই যে এত বড় বড় চুল দাড়ি, এগুলো তুই কেন করেছিস? নিলয় আমার হাতটা ওর চুল থেকে সরিয়ে নিয়ে বলল, এসব বাদ দে, ইচ্ছে করে এসব রেখে দিয়েছি। তার আগে তুই বল, এত বছর কোথায় ছিলি? এত বছর ঢাকায় ছিলাম, তুই এখন কোথায় আছিস? আমি এখন এই শহরে থাকি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। তুই কি করিস? আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। একটা জরুরি মিটিং এখানে এসেছি। ও আচ্ছা, তুই হঠাৎ করে এখান থেকে চলে গিয়েছিলি কেন? তোর বাসার কাউকে বললে বলতো, আমরা জানি না কি হয়েছিল। তখন আমি নিলয়ের কাঁধে হাত রেখে ওর সাথে হাঁটতে হাঁটতে বললাম, সেটা অনেক বড় ঘটনা, পরে এক সময় না হয় তোকে বলবো। তখন নিলয় ভুরু কুঁচকে বলল, না, তুই এখন বল কি কারণে তুই এখান থেকে চলে গিয়েছিলি। এবার আমি বাড়তি কোনো কথা না বলে নিলয়কে সব ঘটনা খুলে বললাম। আমার ঘটনার গলা শুনে নিলয় বলল, ছি, তোর ভাবি তোর সাথে এই কাজটা একদম ঠিক করেনি। আমি কালকেই তোর বাসায় গিয়ে তোদের সকলকে সব সত্য কথা বলে আসবো। সাথে সাথে নিলয়কে বাধা দিয়ে দিলাম, আমার জীবন থাকতে তুই কখনো এইসব কথা তাদের বলবে না। নিলয় কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু কেন? তাদেরকে এখন বলে কোনো লাভ হবে না। তাদের ছাড়াই আমি চলতে শিখে গেছি, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি। এখন আমার তাদের দরকার নেই। তুই সব কিছু ভেবে বলছিস তো? কোন দিন তো তাদের ক্ষমা করতে হবে, তুই কি করবি না? এবার আমি কিছুটা বিরক্তকর ভাব নিয়ে বললাম, আমার কাছে তাদের জন্য কোনো ক্ষমা নেই। তাদেরকে তাদের মতো থাকতে দে, আমাকে আমার মতো। তুই মাঝখানে এসে সমস্যা সৃষ্টি করবি না প্লিজ। নিলে আমার কথাগুলো বুঝতে পেরে যাওয়ার কারণে বলল, আমি বুঝতে পেরেছি, এই বিষয়ে আর কথা বলবো না, কেমন? হ্যাঁ, এ বিষয়ে কথা না বলে আমি সবচেয়ে বেশি খুশি হব। ঠিক আছে, বাদ দে। এখন কোথায় থাকছিস এবং কয়দিন থাকবি এখানে? এখন এখানেই থাকছি এবং অফিসের কাজ শেষ হলে আমি চলে যাব। তাহলে চল আমার বাসায় যাওয়া যাক। না, এখন আর কারো বাসায় যাব না, বাসায় গিয়ে ঘুমাবো। অনেকটা রাস্তা এসেছি, তাই ভালো লাগছে না। ও, তাহলে এখন বাসায় চলে যাবি নাকি? হ্যাঁ, এখন বাসায় যাব। তুই কোথায় যাবি? আমিও বাসাতেই যাব, তাহলে চল যাওয়া যাক। তারপর আমি এবং নীলয় একসাথে হাঁটতে লাগলাম। নীলয়ের বাসা আমার বাসার পাশেই, তাই আমার সাথেই যাচ্ছে। দুজনে নানা বিষয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা। ভাই আমাকে দেখে বোধহয় কিছুটা অবাক হলো, তবে কথা বলতে এলো না। আমিও আর নিজে থেকে কথা বলতে গেলাম না, কারণ তাদের কারোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই। ভাইয়ের মুখ দেখে বুঝতে পেরেছিলাম সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু কি ভেবে যেন সেটা বললো না। ভাইয়া চলে যাওয়ার পর নীলয় আমাকে বলে উঠলো, তোর ভাইয়ার সাথে কথা বলবি না? তোকে তো বললাম ওদের কারোর সাথে আমি কথা বলতে চাই না, তাহলে কেন এই কথা বারবার বলছিস?
তোর ভাইয়াকে দেখে মনে হলো তোকে যেন কি বলতে চেয়েছিল কিন্তু বলেনি। বাদ দে ওদের কথা। তারপর আমরা দুজনেই কথা বলতে বলতে আমার বাসায় চলে এলাম। নিলয়কে বিদায় দিয়ে আমি বাসার ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজকে শরীর অনেক ক্লান্ত, তাই বেশি রাত জাগলাম না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে আসার পর পিয়ন এসে আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেল। সেখানে অনেকে বসেছিল, আমি গিয়ে ওখানে বসলাম। একটু পর হঠাৎ করে মিটিং রুমে দুজন লোক ঢুকে পড়লো। তাদের চিনতে আমার কোনো অসুবিধা হলো না, কারণ তারা হলো আমার ভাইয়া এবং আব্বু। তারা আমাকে এখানে বসে থাকতে দেখে অবাক হয়েছে বোধহয়। আমার দিকে হা হয়ে তাকিয়েছিল কিছুক্ষণ। আমি তাদের দিকে বেশি খেয়াল না করে অন্যদিকে তাকিয়ে থাকতে লাগলাম। একটু পর মিটিং শুরু হলো। মিটিং শেষ হতে প্রায় 2টা বেজে গেল। এর ভিতরে ভাইয়া আব্বু অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু আমি কথা বলিনি। দুপুরে মিটিং শেষ হয়ে অফিসের ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে বাসায় চলে গেলাম। কালকে মিটিং শেষ হবে, যার জন্য আমাকে এখানে থাকতে হবে। বিকেলবেলা নিলয়কে ফোন করে বাসায় আসতে বললাম। 10 মিনিট পর কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব তখন নিলয় বলে উঠলো, হ্যাঁ বল, কি বলবি? তোর কি কোনো কাজ আছে? না, আমার হাতে এখন তেমন কাজ নেই। কেন? তাহলে চল কোথাও থেকে ঘুরে আসি, একা একা আর ভালো লাগছে না। তাহলে চল যাওয়া যাক। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। তারপর নিলয়কে দাঁড় করে রেডি হয়ে নিলয়ের সাথে বাইরে চলে গেলাম। বাসার সামনে থেকে রিক্সা ডাক দিয়ে উঠে পড়লাম। প্রথমে আমরা একটা পার্কে গেলাম। সেখানে কিছুক্ষণ বসে থেকে চলে গেলাম নদীর পাড়ে। নদীর কিনারে পাথরের উপরে বসেছিলাম আমি এবং নিলয়। এমন সময় হঠাৎ করে একটা মেয়ের দিকে ইশারা দিয়ে বলল, দেখ তো, মেয়েটাকে তোর ভাবির মতো দেখতে না? নিলয়ের কথা মতো আমি ওর হাত বরাবর তাকে অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটাকে ভাবির মতো দেখতে। আসলে সেটা ভাবির মতো দেখতে না, সেটা ভাবি এবং তার সাথে মায়াও আছে। তাদের দেখে মনে হলো তারা বোধহয় আমাকে দেখতে পেয়েছে, তাই আমার দিকে আসতে লাগলো। ওরা কিছু বললে তুই কিছু বলবি না, কেমন? তখন তারা প্রায় আমাদের কাছাকাছি চলে এসছে। তারা আমার সাথে কথা বললেও আমি তাদের সাথে কথা বলবো না। দেখলাম ভাবি আমার পাশে এসে দাঁড়ালো, তারপর বলল, সাজ্জাদ, তোমার আমার সাথে কিছু কথা আছে। আমি তার কথায় কোনো প্রকার উত্তর না দিয়ে নিলয়কে বললাম, চল এখন তাহলে বাসায় যাওয়া যাক, এখানে থাকা যাবে না। বলেই নিলয়কে নিয়ে ওখান থেকে উঠে চলে আসতে লাগলাম। তখন ভাবি আবার বলল, সাজ্জাদ, প্লিজ আমার কথাটা শুনে যাও, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। ভাবির কথায় পাত্তা না দিয়ে আমি ওখান থেকে চলে এলাম। আমি এবং নিলয় হাঁটছিলাম। এমন সময় নিলয় বলে উঠল, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বল দেখি, তোর কি প্রশ্ন? আচ্ছা, তোর ভাবি তোর সাথে অমন ব্যবহার করেছিল কেন? এরকম করার কারণটা আমি নিজেও জানি না, তোকে কিভাবে বলবো? নিলয় কিছুটা অবাক হয়ে বলল, তার মানে তুই জানিস না? না, এবং কখনো জানতেও চাইনি কেন এমন করেছে। তবে এখন জানার চেষ্টা করতে হবে। এখন কোথায় যাবি? সন্ধ্যা তো হয়ে এলো। চল কোথাও গিয়ে বসে থাকি। ঠিক আছে, তার আগে চল তোকে আমার বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখন? হ্যাঁ, এখন যাব, চল। এত করে যখন বলছিস তাহলে চল, যাওয়া যাক। তারপর নিলয় একটা রিক্সা ডাক দিল। দুজনে রিক্সায় উঠে নিলয়ের বাসার সামনে চলে এলাম। আমি রিক্সা থেকে নেমে নিলয়ের সাথে বাসার ভেতরে গেলাম। দরজার কাছে গিয়ে কলিং বেল বাজিয়ে দিতেই একজন মেয়ে এসে দরজা খুলে দিল। আমি এর আগে অনেকবার নিলয়ের বাসায় এসেছি, কিন্তু কখনো মেয়েকে দেখিনি। তখন নিলয় বলল, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আমি ভেতরে যেতেই নিলয় মেয়েটাকে দেখিয়ে বলল, এটা তোর ভাবি, নাম জান্নাত। আমি মনে মনে বললাম, তার মানে ওটা নিলয়ের বউ? ও আচ্ছা, আঙ্কেল আন্টি কোথায়? তাদের তো দেখছি না। তারা কয়েকদিনের জন্য গ্রামের বাইরে গেছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। আমি সোফায় বসলাম। তখন জান্নাত মানে নিলয়ের স্ত্রী আমাকে চা নাস্তা দিল। আমি সেগুলো খেতে লাগলাম এবং তাদের সাথে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ ওদের বাসায় থাকার পর আমি বললাম, আজকের মতো এ পর্যন্তই। পরে যদি শহরে আসি তাহলে আবার দেখা হবে, কেমন? তুই চলে যাবি কবে? কালকে অফিসের মিটিং শেষ হবে, তাই পরশু সকালে চলে যাব। ঠিক আছে। আমি আর কিছু না বলে ওখান থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় আসার পথে রাতের খাবার কিনে নিয়ে এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে চলেছে। আজকের দিনের সময়টা কোন দিক দিয়ে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার প্লেট নেব, এমন সময় কলিং বেল বেজে উঠলো। এত রাতে আমার বাসায় কে আসবে সেটা দেখার জন্য দরজা খুললাম। আমি ভেবেছিলাম হয়তো নিলয় এসছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিল, কারণ দরজার কাছে ভাবি, ভাইয়া এবং মায়া দাঁড়িয়ে আছে। তাদের আমি এখানে মোটেও আশা করিনি। আমি দরজা লাগিয়ে দেব, এমন সময় ভাই আমাকে বলল, তুই দরজা লাগিয়ে দেওয়ার আগে তোর ভাবির কথাগুলো শোন। আমি আপনাদের কারো কোনো কথা শুনতে চাই না। আপনারা এখানে কেন এসেছেন? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনাদের কাউকে আমি কখনো ক্ষমা করব না। আপনারা এখান থেকে চলে যান।
বলে দরজা লাগিয়ে দেব, হঠাৎ করে তারা দরজা ধাক্কা দিয়ে বাসার ভিতরে ঢুকে পড়লো। তখন আমি রাগী কণ্ঠে বললাম, আপনাদের সাহস তো কম না? আমার বাসার ভিতরে ঢুকে পড়েছেন, চুপচাপ চলে যাবেন নাকি দারোয়ান এখান থেকে বের করে দেব? কোনটা? তখন ভাবি কিছুটা কান্না কান্না ভাব নিয়ে বলল, তুমি আমাদের কথাগুলো শুনলে আমরা চলে যাব। প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। কি কথা শুনবো আপনার? একে তো আমার জীবন নষ্ট করে দিয়েছেন, তারপর এখন আবার এখানে নাটক করতে এসেছেন। বের হয়ে যান আমার বাসা থেকে, আপনাদের মুখটাও আমি দেখতে চাই না। এই বলে জোর করে তাদের আমার বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। ওদের এসব নাটক এখন আমার ভালো লাগছে না। আমার জীবনটা নষ্ট করে দিয়ে এসেছে আমাকে করোনা দেখাতে। দরজার ওপাশ থেকে অনেকক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু আমি তাদের ডাকে সাড়া দিলাম না। টিভি দেখতে দেখতে ডিনার করে নিয়ে ঘুমিয়ে গেলাম, কারণ সকালে আমার অফিস আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য দরজা খুললাম। দেখি দরজার সামনে ভাবি বসে আছে। আমাকে দেখা মাত্রই আমাকে বলে উঠলো, সাজ্জাদ, তোমার সাথে আমার কথা আছে। মনে মনে ভাবলাম, এত করে যখন বলছে তখন না হয় আমার একটা প্রশ্নের উত্তর নিয়েই নেই। তাই বললাম, আপনার কোনো কথা আমি শুনতে চাই না, শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি আমার সাথে সেদিন ওই কাজ কেন করেছিলেন এবং আমাকে কেন সহ্য করতে পারতেন না? তুমি যা বলবে আমি সেটার উত্তর দিতে রাজি। তুমি শুধু আমার কথাটা আগে শোনো। তখন আমি কিছুটা রাগী কণ্ঠ নিয়ে বললাম, আমার প্রশ্নের উত্তর দিন আগে, তারপর আপনার কথা শুনবো। তখন ভাবি কান্না করতে করতে বলল, আসলে তোমার সাথে এমন ব্যবহার করেছিলাম তার কারণ তুমি মায়াকে ভালোবাসতে দেখে। ভাবির কথাটা শুনে আমার কেমন যেন সন্দেহ লাগলো, কারণ মায়াকে তো ভালোবেসেছিলাম তাদের বিয়ের 1 সপ্তাহ পর থেকে, কিন্তু সে তো আমাকে ঘৃণা করতো যেদিন বিয়ে হয়েছিল সেদিন থেকে। সোজা বুঝে গেলাম উনি আমাকে মিথ্যা বলছেন। তাই বললাম, আমাকে মিথ্যা বলছেন কি কারণে? সত্য করে বলুন, কি কারণে আমার সাথে অমন কাজ করেছিলেন এবং আমাকে কেন দেখতে পারতেন না? আমি তোমাকে মিথ্যা বলবো কেন? সত্যি কথাই বলছি। আমি ভাবিকে আর কিছু না বলে ওখান থেকে নিচে চলে এলাম। আমার পেছনে পেছনে ভাবি এলো, তবে আমি কিছু বললাম না। উনি যে আমাকে মিথ্যা বলছে সেটা পুরোপুরি ক্লিয়ার। ভালোভাবে বুঝে গেছি উনি আসলে সত্যটা বলবে না, আমার মায়ের কাছ থেকে জানতে হবে, কারণ ওইসব ব্যাপারে মায়া নিশ্চয়ই জানবে। এখন দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তাই গাড়িতে উঠে অফিসে চলে গেলাম। অফিসে এসে মিটিংয়ে গিয়ে বসলাম। আজকে দুপুর 2টা পর্যন্ত মিটিং চললো, তাই আব্বু এবং ভাইয়া আসেনি। মিটিং শেষ করে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে চলে এলাম। কালকে বাসায় ফিরে যাব, তবে তার আগে আমাকে মায়ের সাথে দেখা করতে হবে। কিন্তু সেটা করব কিভাবে? আমার কাছে তো মায়ের ফোন নাম্বার নেই, আগে যে নাম্বার ছিল সেটাও ডিলিট করে দিয়েছি। বিছানায় শুয়ে এসব ভাবছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। আমি ওকে বাসার ভিতরে আসতে বললাম। আমার চিন্তিত মুখ দেখে নিলয় বলল, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? একটা কথা ভাবছি। কি কথা সেটা একটু আমাকে বল। মায়ের সাথে দেখা করতে হবে, বুঝেছিস? কেন মায়ের সাথে দেখা করবি কেন? আসল সত্যটা জানার জন্য মায়ের সাথে কথা বলা দরকার আমার। ও, তাহলে মায়াকে কল করে দেখা করতে বল। সেটাই তো পারছি না, আমার কাছে মায়ের নাম্বার নেই। ঠিক আছে, তুই চিন্তা করিস না। মায়া এখন কোথায় আছে সেটা কি জানিস? বোধহয় আমাদের বাসায় আছে, কালকে তো ভাইয়ের সাথে এসেছিল। ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। তুই বাসাতেই থাকিস কেমন? বলেই নিলয় চলে গেল। আমি জানি না নিলয় এখন কি করে মায়ের সাথে আমার দেখা করানোর ব্যবস্থা করবে। দেখতে দেখতে প্রায় 30 মিনিট কেটে গেল। হঠাৎ করে আমার ফোন বাজতে লাগলো। ফোনের দিকে তাকিয়ে দেখি নিলয়ের নাম্বার, তাই কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে নিলয় বলতে লাগলো, হ্যালো সাজ্জাদ, মায়াকে তোর বাসা থেকে বের করে নিয়ে এসেছি। এখন ওকে কোথায় নিয়ে আসবো? কেমন করে বের করে নিয়ে আসলি? জোর করে নিয়ে এসছিস নাকি? আরে না, বাসার ভিতরে গিয়ে মায়াকে বললাম যে তুই ওর সাথে কথা বলবি, তখন ও নিজের ইচ্ছাতেই আমার সাথে এসেছে। ঠিক আছে, তাহলে ওকে বাসায় নিয়ে আয়। তোকে একটা কথা মেসেজে পাঠিয়ে দিয়েছি, চেক কর। তোর সাথে মেসেজে কথা বলবো এখন। বলেই নিলয় কলটা কেটে দিল। বুঝতে পারলাম না কি এমন কথা যেটা মেসেজে বলতে হবে। নিলয়ের মেসেজের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর আমার নাম্বার একটা মেসেজ এলো। মেসেজটা নিলয়ের নাম্বার থেকে এসেছে। সেখানে লেখা আছে, আচ্ছা তুই কি জানিস মায়ের বিয়ে হয়েছে? মেসেজটা পড়ে কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিলাম। ভাবি এমন একটা কাজ করবে সেটা আমি ভাবতে পারিনি। আমাকে না বলে মায়ের বিয়েটাও দিয়ে দিয়েছে। তবে যেটা করেছে ভালোই করেছে, এটা নিয়ে আমার আফসোস করে লাভ হবে না। নিলয়ের মেসেজে রিপ্লাই লিখে দিলাম, না, ওর বিয়ে হয়েছে ভালো হয়েছে, এটা নিয়ে আমার কোনো প্রকার সমস্যা নেই। তুই ওকে নিয়ে আমার বাসায় আয়, তাই হবে। মেসেজটা নিলয়কে পাঠিয়ে দিলাম। একটু পর বাসায় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি নিলয় মায়াকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার বাসার ভিতরে আসতে বললাম। তারপর আমি গিয়ে খাটে বসলাম। মায়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কে খাটে বসতে বললাম। মায়া খাটে বসে পড়লো। তখন আমি বললাম, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এখানে ডেকেছি।
আশা করি তুমি তোমার বোনের মতো মিথ্যা বলবে না। তুমি আমাকে না জিজ্ঞেস করবে, আমার সেটা জানা থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি আমাকে বলো, তোমার বোন আমাকে সহ্য করতে পারতো না কেন? আসলে আপুর টাকার খুব নেশা। যখন আপু তোমাদের বাসায় আসে তখন দেখে তোমার অনেক সম্পদ, যার জন্য আপু তোমাকে। মায়াকে আর কিছু বলতে দিলাম না, কারণ পুরো কথাটা আমি বুঝে গেছি। ভাবি কেন আমাকে সহ্য করতে পারতো না এবং কেন সেদিন ওই নাটক করেছিল। ও এখন কেন আবার আমাকে তাদের কাছে ফিরিয়ে নিতে যাচ্ছে। এখন মায়াকে এখানে রেখে লাভ হবে না, তাই নিলয়কে বললাম ওকে বাসায় নামিয়ে দেয়, আমার যা জানার দরকার সেটা জেনে গেছি। তখন মায়া আমাকে বলল, তুমি যা ভাবো না কেন, আমি আজও তোমায় ভালোবাসি। ঠিক আছে মায়া, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এসব কথা আপনার মুখে মানায় না। আপনার বিয়ে হয়েছে, নিজের স্বামীর সাথে সুখে সংসার করুন। আপনাদের মাঝখানে আমাকে টেনে কোনো সমস্যার সৃষ্টি করবেন না। আপনি এখন আসতে পারেন। মা আমাকে কিছু না বলে চুপচাপ বাসার ভেতর থেকে বের হয়ে গেল। ওর সাথে নিলয় গেল। ওরা চলে যাওয়ার পর আমি বারান্দায় গেলাম। ভাবি এইসবের জন্য আমার সাথে এই কাজগুলো করবে, সেটা ভাবতে হতে একটা সিগারেট ধরালাম। আমি সিগারেট খাই না, যখন মনটা খুব বেশি খারাপ থাকে তখন একটু একটু খাই। বারান্দার গ্রিল ধরে ব্যস্ত শহরটা দেখছিলাম। কালকে চলে যাব এই শহর থেকে, জানি না আবার কবে আসবো এখানে। বোধহয় আর জীবনে আসা হবে না। তখন পেছনে কারো উপস্থিত টের পেলাম। পেছনে তাকে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। আমাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, একা একা দাঁড়িয়ে আছিস কেন? আজকে জানতে পারলাম ভাবি আমার সাথে কেন এমন করতো। আমার কিন্তু সেটা বলিনি। তোর উত্তরটা পরে দেব, আগে আমার কথাটা শোন। একটা মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা কি একটু ভেবে দেখেছিস? টাকার জন্য যে কেউ মানুষের জীবন নষ্ট করতে পারে। নিলে কিছু বলছে না, আমার কথাগুলো শুধু শুনছে। আমি আবারও বললাম, এতদিন আমি ভাবতাম কি কারণে ভাবি আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু আজকে সেটা জানার পর আমি নিজে অবাক হয়ে গেছি। ভাবি আমার সাথে অমন ব্যবহার করতো, কারণ আমার বাবার টাকা পয়সা সবকিছুতেই আমার অর্ধেক ভাগ ছিল। কিন্তু ওনার এত টাকার নেশা যে আমাকে বাসা থেকে তাড়িয়ে দিলে পুরো সম্পদ ভাইয়া নামে চলে যাবে এবং তারা সারা জীবন আরামে কাটিয়ে দেবে। মায়াকে ভালোবাসতাম, এটা তার কাছে কোনো সমস্যা ছিল না। সেটা এটাকে শুধু ব্যবহার করেছে। ছাড়ো না এসব, এগুলো ভেবে কি লাভ হবে? ভাবতে চাই না, তবে মনে পড়লে অনেক কষ্ট লাগে। বাদ দে এসব, তুই চলে যাবি কবে? কালকে সকালে চলে যাব। ও আচ্ছা, তাহলে থাক, বাসায় চলে যাই। কালকে সকালে না হয় দেখা হবে। ঠিক আছে, যা। তারপর নীলয় চলে গেল। আমি ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করতে লাগলাম। এমন সময় একটা মেল এলো। মেলটা ওপেন করে দেখি সেটা আমার অফিস থেকে এসছে। ওটাতে লেখা আছে আমাকে রাজশাহীতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কালকে থেকে যেন তার অফিসে জয়েন করি। এটা দেখে আমার মাথা ঘুরে গেল। আমি সাথে সাথে ফোনটা বের করে হেড অফিসে কল করে বললাম, আমাকে না জানিয়ে ট্রান্সফার করা হলো কেন? তখন তারা বলল যে আমি নাকি কাজগুলো ভালো পারি এবং আমাকে রাজশাহীর অফিসে বড় বড় কাজ আছে, সেগুলো দেখাশোনা করার জন্য আমাকে ট্রান্সফার করা হয়েছে। আমি অনেকবার অনুরোধ করলাম আমার লাগবে না, তবুও তারা বলল এতে তারা কিছু করতে পারবে না, আমাদের কোম্পানির মালিক যা করবে সেটাই হবে। আমি কিছু না বলে কলটা কেটে দিলাম। আমি কি করব বুঝতে পারছি না, তাই নিলয়কে ফোন করলাম। একবার রিং হতেই কলটা রিসিভ করে বলল, হ্যাঁ সাজ্জাদ বল। এদিকে একটা খারাপ খবর আছে। কেন আবার কি হলো? আমাকে অফিস থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছে। এখন আমি কি করব? আরে এটা তো খুশির খবর, তুই তো বললি খারাপ একটা খবর আছে। এটাই তো খারাপ খবর। তুই চিন্তা করিস না, কালকে তোর সাথে এই বিষয়ে কথা বলবো। আমি কিছু না বলে কলটা কেটে দিলাম। আমার এই শহরে থাকার কোনো ইচ্ছে নেই, কারণ এখানে থাকলে আমার পরিবারের সাথে বারবার দেখা হবে, যেটা কিনা আমি চাই না। কিন্তু এতে এখন আমার কিছুই করার নেই। ভাগ্যে যেটা আছে সেটা করতেই হবে। এটা নিয়ে আর বেশি আফসোস করলাম না। আল্লাহ যা করেন সেটা নিশ্চয়ই ভালোর জন্যই করেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা বাজতে চললো। ডিনার করতে হবে, তাই বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে গিয়ে খাবার খেয়ে আমরা বাসায় এসে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম ভাঙলো নিলয়ের ফোনে। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করতে নিলয় বলল, তোর বাসার দরজাটা খোল, তোর বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, দাঁড়িয়ে থাক, আসছি বলে কলটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে দিলাম। নিলয় বাসার ভিতরে এসে বলল, এখনো ঘুমাচ্ছিস, অফিসে যাবি না? আমার অফিসে এখন অনেক দেরি আছে, তুই এত সকাল সকাল এখানে কেন? কালকে রাত ট্রান্সফারের কথা বললি, সেটার বিষয়ে কথা বলতে এলাম। ওটার বিষয় আর কি বলবি, যা হয়েছে সেটা হয়ে গেছে। এখন হাজার চেষ্টাগুলো ওটা ঠিক করতে পারবো না। আচ্ছা তাহলে অফিসে যা, আমিও আমার অফিসে যাই। আমার সাথে চল, তোকে তোর অফিসে নামিয়ে দিয়ে যাব। না থাক, আমার অন্য একটা কাজ আছে, সেটা করে অফিসে যাব, তুই চলে যা। বলেই নিলয় চলে গেল। আমি কিছু বললাম না। নিলয় যাওয়ার পর আমি গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসের সামনে এসেই গাড়ি থেকে নামতে ম্যানেজার ফুল দিয়ে শুভেচ্ছা জানালো।
তারপর অফিসের ভিতরে ঢুকলাম। অফিসের অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। তারপর অফিসের সকলের সাথে পরিচিত হলাম। পরে নিজের কেবিনে গিয়ে বসলাম। কেবিনে বসে ম্যানেজারের কাছ থেকে সবকিছুর হিসাব নিচ্ছিলাম। তখন একজন কেবিনের কাছে এসে বলল, স্যার ভিতরে আসতে পারি? আমি তাকে ভেতরে আসতে বললাম। ভেতরে আসার পর আমি তার দিকে তাকালাম। তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, কারণ সেটা আর কেউই না, সেটা হলো নিলয়। কি ব্যাপার, তুই এখানে কেন? আমাকে এখানে দেখে নিলয় অবাক হয়ে বলল, আমি তো এখানেই কাজ করি, কিন্তু তুই এখানে কি করিস? আমি তো এই কোম্পানিতে কাজ করি, তুই এখানে কাজ করিস সেটা জানতাম না। যাই হোক, ভালো হয়েছে, অন্তত একজনকে পাওয়া গেল। তুই কি বলতে এসেছিস? কিছু না, এমনি নতুন বসকে এটা দেখতে এলাম। ও আচ্ছা। হুম। তারপর নিলয় কেবিন থেকে চলে গেল। ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। তারপর আমি কাজ করতে লাগলাম। সারাদিন অফিসে কাজ করে বিকেলবেলা অফিস থেকে বের হলাম। আজকে বাসায় যেতে ইচ্ছে করলো না, তাই পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে একটা বেঞ্চে বসতে যাব, তখনই হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো, যার ফলে দুজনে পড়ে গেলাম। আমি মেয়েটির দিকে তাকালাম, দেখলাম মেয়েটা উঠে দাঁড়ালো। তাই আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনি কে এবং আমাকে ধাক্কা দিলেন কেন? তখন মেয়েটি একবার পিছনে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আসলে আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করছিল, ওদের থেকে পিছু ছাড়াতে গিয়ে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। ছেলেগুলো কোথায় আছে আমাকে একটু বলুন তো। মেয়েটি চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ওদেরকে দেখতে পাচ্ছি না, বোধহয় এখান থেকে চলে গেছে। আচ্ছা, আপনি এখানে এসেছিলেন কেন? এমনি একটু ঘুরতে এসেছিলাম, বাসায় ভালো লাগছিল না তাই। ও বলে আমি বেঞ্চে বসলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেয়েটি আমার পাশে বসে পড়লো। তারপর আমাকে বলতে লাগলো, আমার নাম নীলা, আপনার নাম কি? আমি স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, আমার নাম সাজ্জাদ। তখন মেয়েটি মানে নীলা আমাকে বলল, আচ্ছা, আপনি এখানে কোথায় থাকেন? আপনাকে তো আগে এখানে দেখিনি। আমি এই জায়গাতেই থাকি, তবে আমাকে দেখবে না তার কারণ আমি আগে এখানে থাকতাম না, কয়েকদিন আগে এখানে এসেছি। অনেক বছর আগে এখানে থাকতাম, কিন্তু একটা সমস্যার কারণে আমি চলে গিয়েছিলাম। ও, আপনার পরিবারে কে কে আছে? আমার কেউ নেই, এখন আমি একা। কেন, আপনার বাবা মার কি হয়েছে? আমি মাথা নিচু করেই বললাম, তারাও আছে, তবে তারা আমাকে নিজের সন্তান থেকে বঞ্চিত করেছে। নীলা অনেকটা অবাক হয়ে বলল, আপনার সাথে কি হয়েছিল সেটা একটু বলবেন? সেটা শুনে আপনি কি করবেন? নীলা একটু অভিমান করে বলল, ঠিক আছে, বলা লাগবে না। আচ্ছা, আপনি কি করেন? জব করি। আপনি কি বিরক্ত বোধ করছেন আপনাকে এইসব কথা বলেছি দেখে? আরে না, বিরক্ত বোধ করবো কেন? সেটা আমার থেকে আপনি ভালো জানবেন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আমি প্রথম দেখায় কারোর সাথে বন্ধুত্ব করি না, পরবর্তীতে যদি দেখা হয় তাহলে বন্ধুত্ব করব, কেমন? নীলা হাসতে হাসতে বলল, আপনি যেন কেমন কোনো কিছুই আগ্রহ নেই। আমি যে আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা তাহলে থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নীলাও বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা, আপনার নাম্বারটা দেওয়া যাবে? বলছিলাম না, প্রথম দেখায় কাউকে কোনো কিছু দেয় না। তাহলে আবার কবে দেখা হবে? যেদিন নিয়তি চাইবে সেদিন দেখা হবে, বলে ওখান থেকে গাড়ি নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে নিলয়কে কল দিলাম। রিং হওয়ার কিছুক্ষণ পর নিলয় কলটা ধরলো। আমি বললাম, কোথায় আছিস? আছি চৌরাস্তা বসে, তুই কোথায়? ঠিক আছে, তুই থাক, আমি আসছি। বলে কলটা কেটে দিয়ে হাঁটতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যা 7টা বাজে। হেঁটে হেঁটে চৌরাস্তার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে কে একজন পেছন থেকে আমার হাতটা ধরলো। আমি পেছনে তাকিয়ে দেখি ভাইয়া, আব্বু, আম্মু দাঁড়িয়ে আছে। আজ অনেকদিন পর আবার তাদের দেখলাম, তবে কিছু বললাম না। তখন ভাইয়া বলতে লাগলো, আব্বু তোকে কিছু বলবে? কি বলবেন সেটা একটু তাড়াতাড়ি বলুন, আমার তো সময় নেই। তখন আব্বু বলল, তুই আমাদের সাথে বাসায় ফিরে চল। এভাবে আর কয়দিন থাকবি? যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এভাবেই থাকবো। আপনাদের ওই বাসায় যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, এবং আপনারা প্লিজ আমার সাথে কথা বলতে আসবেন না। দেখ, আমরা ভুল করেছি, সেটা মানছি। আমরা এখনও সত্যটা জানি না। আমাদের বিশ্বাস তুই এমন কিছু করিসনি, তাই তোকে বাসায় নিয়ে যেতে এসেছি। আমি রেগে গিয়ে বললাম, যেহেতু আসল সত্যটা জানেন না, তাহলে আমাকে বাসায় নিয়ে যাওয়ার চিন্তা করছেন কিভাবে? আমি বলছি আমি কখন আপনাদের বাসায় যাব, এরপর থেকে আমার সাথে আর কথা বলতে আসবেন না প্লিজ। এটা বলে ওখান থেকে হাঁটা শুরু করলাম। আমার এমন রাগীভাবে কথা বলা দেখে রাস্তায় অনেকে আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে চলে এলাম। তারা এখন বুঝতে পারবে কষ্ট কাকে বলে। এখন সত্যটা জানে না, তাই এমন অবস্থা। যখন পুরো ঘটনা জানবে তখন তো তাদের পাওয়া যাবে না। পিছনে তাকিয়ে দেখলাম তারা এখানে এখনো দাঁড়িয়ে আছে, তাই সেদিকে বেশি মনোযোগ না দিয়ে চৌরাস্তায় গিয়ে নিলয়কে কল দিয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় আছিস? নীলা আমাকে ঠিকানা বললো। আমি এই জায়গা মতো চলে গেলাম। নীলা একটা ফুলের দোকানে কি যেন কথা বলছে। ফুলের দোকানে কিসের জন্য এসেছে সেটা জানার জন্য বললাম,
তুই এখানে কিসের জন্য এসেছিস? কালকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই বাসায় ছোট্টখাট্ট একটা পার্টির রেখেছি, তাই ফুল নিচ্ছি, বাসা সাজাবো। ও কাল শুক্রবার আছে, বিকালের দিকে চলে আসিস কেমন? ঠিক আছে, আসার চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, তোকে আসতেই হবে। এখন চল, অনেক কিছু কেনাকাটা করা লাগবে, সেগুলো কিনে নিয়ে আসি। তারপর নীলের সাথে গেলাম কেনাকাটা করতে। নীলা অনেক কিছুই কিনলো। কেনাকাটা শেষ করে দুজনে রিক্সা উঠে বাসার দিকে যেতে লাগলাম। রিক্সা আমার বাসার সামনে আসতেই নিলয়কে বললাম, আমি তাহলে বাসায় চলে যাই, কালকে তোর সাথে দেখা হবে। এখন বাসায় যাবি? তাছাড়া কি করব, তুই তো এখন বাসায় চলেই যাবি। ঠিক আছে, তাহলে যা। বলে রিক্সাওয়ালা মামাকে রিক্সা থামাতে বললাম। মামা রিক্সা থামানোর পর আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব, এমন সময় নিলয় বলল, তোর ভাড়া দেওয়া লাগবে না, আমি ভাড়া দিব, তুই বাসায় চলে যা। ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা কি? না, তোর ভাড়া দেওয়া লাগবে না, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, তুই চলে যা। আর মামা, রিক্সার টান দেন। সত্যি সত্যি নিলয় আমাকে ভাড়াটা দিতে দিল না, রিক্সা নিয়ে চলে গেল। আমি টাকাটা পকেটে রেখে দরজার সামনে এসেই লক খুলে ভিতরে চলে গেলাম। আজকে ডিনার করব না, তাই ফ্রেশ হয়ে এসে শুয়ে থেকে টিভি দেখতে লাগলাম। টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি সেটা মনে নেই। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতেই বাসা থেকে বের হলাম। রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে আবার বাসায় চলে এলাম। সারাদিন বাসার ভেতরে থেকে কাটিয়ে দিলাম। বিকেলবেলা রেডি হয়ে গাড়িটা নিয়ে নিলয়ের বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই নিলয় এসে দরজা খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করে দেখলাম অনেক মানুষজন বসে আছে। তখন আমি নিলয়কে বললাম, কতজন কিনপেট করেছিস? বেশি না, আমার এবং জান্নাতের আত্মীয় স্বজন। তুই একটা কাজ কর, তুই গিয়ে ওখানে বসে থাক, ভালো লাগবে। ঠিক আছে। নিলয়ের কথা মতো আমি গিয়ে সোফায় বসলাম। সোফায় বসে বসে ফোন টিপছিলাম। এমন সময় পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ বলে উঠলো, আরে আপনি এখানে? কণ্ঠটা আমার কাছে কেমন যেন চেনা চেনা লাগলো। মনে হচ্ছে কণ্ঠটা আগেও শুনেছি, কিন্তু এটা কার কণ্ঠ সেটা জানার জন্য পেছনে তাকালাম। দেখলাম পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ পেছনে নীলা দাঁড়িয়ে আছে। আমাকে ওর দিকে তাকানো দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার বন্ধুর বাসা, কিন্তু আপনি এখানে কেন? আসলে এটা আমার কাজিনের শ্বশুর বাড়ি, আজকে ওর বিবাহ বার্ষিকী, তাই এসেছি। আপনার কাজিনকে? নিলয় ভাইয়ার বউ জান্নাত, চিনেন কি? চিনি। তখন নীলা আমার পাশে বসতে বসতে বলল, আমি ভাবতে পারিনি আপনার সাথে আবার এভাবে দেখা হবে। কেন? আমার সাথে দেখা হয়ে ভালো লাগছে না? ভালো না লাগলে অন্য কারোর সাথে কথা বলেন। আমি কি সেটা বলছি? আপনার ব্যবহার দেখেই বুঝছি আপনি খুব ঝগড়াটে। আমি ঝগড়াটে না, আমি সবসময় উচিত কথাই বলি, যেটা সবার ঠিক জায়গায় গিয়ে লাগে। তখন নীলা আমাদের কাছে এসে বলল, তুই এখন এখানে বসে আছিস? আমি বললাম, তাছাড়া আমি কি করব? সেটা বলছি নীলা, তোমাকে জান্নাত ডাকছে, যাও গিয়ে শুনে আসো। আমাকে আবার ডাকছেন কেন? আমি জানি না, তুমি গিয়ে শুনে আসো। তখন নীলা আমাকে বলল, আচ্ছা আমি শুনে আসছি, আপনি কিন্তু কোথাও যাবেন না, আপনার সাথে আমার কথা আছে। বলে নীলা চলে গেল। তখন আমি নিলয়কে বললাম, বস তুই আমার পাশে। নীলা আমার পাশে বসতে বসতে বলল, বল, কি বলবি? নীলা তোদের কি হয়? নীলা হলো জান্নাতের কাজিন, কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন? এমনি জিজ্ঞাসা করলাম। কিন্তু তুই নীলাকে চিনিস কিভাবে? কালকে পার্কে গিয়েছিলাম তখন। তারপর আমার এবং নীলার ঘটনা খুলে বললাম। আমাদের ঘটনা শুনে নিলয় বলল, বুঝতে পেরেছি। আচ্ছা চল, ওদিকে সবকিছু রেডি হয়ে গিয়েছে বোধহয়। তুই যা, আমি এখানে বসে থেকে দেখব, দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে থাক। বলেই নিলয় চলে গেল। কেক কাটলো, সেটা সবাইকে খাওয়ালো। একটু পর নীলা হাতে এক টুকরো কেক নিয়ে আমার কাছে এসে বলল, নিন, কেকটুকু আপনার জন্য নিয়ে এলাম। আমার জন্য আপনাকে কে কেক আনতে বলেছে? কেউ বলেনি, আমার মন বলল তাই নিয়ে এলাম। এখন কথা না বলে নিন, কেকটা খান। আমি খাবো না, যদি এটাতে কিছু মিশিয়ে থাকেন, তার চেয়ে বরং আপনিই খান এটা। আশ্চর্য, আমি কেন কেক কিছু মিশিয়ে নিয়ে আসবো? কি জন্য নিয়ে আসবেন সেটা আমার থেকে আপনিই ভালো জানবেন। এটাতে কিছু মিশিয়ে আনিনি, এখন আপনি না বলে এটা খান, পরে আপনার সব কথা শুনবো। দেখলাম নীলা এত জোরাজুরি করছে, তাহলে খেয়ে নেই। তাই কেকটা হাতে নিয়ে খেয়ে নিলাম। তখন নীলা আবার বলল, আচ্ছা এখন কি আমরা বন্ধু হতে পারি? বন্ধু হয়ে কি করবেন? বর্তমান যুগে বন্ধু না হয় ভালো। আপনি কিন্তু কথা দিয়েছিলেন, এখন সেটা রাখছেন না কেন? কি বলেছিলাম একটু বলবেন? কেন কালকে না বললেন পরে যদি আবার দেখা হয় তাহলে আমার সাথে বন্ধুত্ব করবেন? এখন করছেন না কেন? আমি ভাবতে লাগলাম যে বন্ধুত্ব করবো কিনা। একটু ভেবে দেখলাম বন্ধুত্ব করলে তেমন কিছুই হবে না, তাই বললাম ঠিক আছে,
বন্ধুত্ব করতে পারি, সমস্যা নেই। তাহলে তুমি করে বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও। সেটা পারবো না। ঠিক আছে, তুমি না দিলে আমি নিলয় ভাইয়ের কাছ থেকে নিয়ে নিব। ঠিক আছে। তখন আমাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটি বোরকা পরে তাকে চিনতে পারলাম না। আমরা মেয়েটির দিকে না তাকিয়ে দুজনে গল্প করছিলাম। তখন মেয়েটি রাগী কণ্ঠে বলে উঠলো, কি হচ্ছে এখানে? তুমি এই মেয়েটার সাথে কেন কথা বলছো? মেয়েটার কণ্ঠ আমার কাছে চেনা চেনা লাগলো। অনেকবার এই কণ্ঠটা শুনেছি, তাই ভাবতে লাগলাম এটা কার কণ্ঠ। কিছুক্ষণ ভাবার পর মনে পড়লো এটা তো মায়ের কণ্ঠ। তার মানে এটা মায়া। কিন্তু সে এখানে কি করছে? সে আমাকে জানতেই হবে। যেহেতু এখানে এসেছে তাহলে একটু অপমান করি। কি হলো, কিছু বলছো না কেন? মেয়েটিকে, ওর সাথে তুমি কি করছো? এটা মায়া কেনা সেটা নিশ্চিত হওয়ার জন্য বললাম। আমি যা খুশি তাই করি, সেটা আপনি বলার কে? আপনার নাম কি? তখন মায়া ওর মুখের উপর দিয়ে কাপড় সরিয়ে দেখালো। আমি যা ধরেছিলাম সেটাই ঠিক, মেয়েটা মায়া। এখন বলো, আমি কে? আপনি এখানে কি চান? তুমি মেয়েটার সাথে কি করছো? কি করেছি সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আমি যেই হই না কেন, আগে বলো তুমি এখানে কি করছো? সেটা আপনাকে বলবো? আপনি আমার কি হন যে আপনাকে বলতেই হবে? আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি ভুলে যেও না। এবার আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। জোরে করে বলে উঠলাম, আপনি নিশ্চয়ই এটা বলে যাচ্ছেন যে আপনার বিয়ে হয়ে গেছে এবং এত বছর পর আমাকে বলতে এসেছেন যে আমাকে ভালোবাসেন। কেন? 8 বছর আগে আপনার ভালোবাসা কোথায় ছিল? সেদিনের কাজটা করার আগে একবার আপনার ভালোবাসার কথা মনে করেননি? সেদিন আমার জীবনটা শেষ করে আবার এসেছেন আমার জীবনটা নতুন করে শেষ করতে। ও, আপনি কেমন মেয়ে, হ্যাঁ, যার কিনা স্বামী থাকতে অন্য ছেলেকে সে বলে ভালোবাসি? আপনার কি কোনো লজ্জাশরম নেই? বেহায়া মেয়ে একটা। আমি আরো কয়েকটা কথা বলতাম, কিন্তু নীলা এবং নীলা আমাকে বাধা দেওয়ার কারণে আর বলতে পারলাম না। কথাগুলো বলে খেয়াল করলাম মায়ের চোখে পানি দিয়ে ভিজে গেছে। তখন নীলা মাকে বলতে লাগলো, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো বললাম তুমি সাজ্জাদের সাথে কথা বলবে না, তবুও কেন কথা বলতে আসো? ওর মনে তোমার জন্য কোনো প্রকার ভালোবাসা নেই, যা ছিল সব ঘৃণা। ও এখন এখানে দাঁড়িয়ে অপমান না হয়ে যাও, বাসায় যাও, আর কোনোদিন ওর সামনে আসবে না। মায়া বোধহয় আমার এমন রাগ কখনো দেখেনি। এখানে উপস্থিত সবাই মায়াকে বাজে মেয়ে বলে নানান রকম মন্তব্য করতে লাগলো। মায়া সেগুলো শুনতে না পেরে সেখান থেকে চলে গেল। তখন নীলা আমাকে বলল, তোমার মাথাটা একটু ঠান্ডা করো। এবং মেয়েটা কে? সেটা পরে বলবো, আমি বাসায় যাব, আমার এখন ভালো লাগছে না। ঠিক আছে, চলো তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। আমার সাথে কাউকে যেতে হবে না, আমি একাই চলে যাব। ও নিলয় থাক, কালকে অফিসে দেখা হবে। বলে নিলয়ের বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে বাসায় চলে এলাম। মায়া এসে আমার সুন্দর মেজাজটাকে একদম নষ্ট করে দিল। বাসায় যাওয়ার পথে খাবার কিনে নিয়ে গেলাম। বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙলো একটা অচেনা নাম্বারের কলে। অচেনা নাম্বার হওয়ার কারণে কলটা রিসিভ করলাম না। অনেকবার রিং এলো, ওই নাম্বার থেকে কিন্তু রিসিভ করলাম না। ঘুম ভেঙে যাওয়ার কারণে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর অফিসের দিকে রওনা দিলাম। যাওয়ার পথে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম। অফিস শেষে নিজের কেবিনে গিয়ে ব্যাগটা রেখে চেম্বারে বসতে যাব, তখন আবার ওই নাম্বার থেকে কল এলো। আমি বুঝতে পারছি না কে যে এতবার কল করছে। একবার কলটা ধরে দেখলে বোঝা যাবে এটা কার নাম্বার। এসব ভাবতে হতে কলটা রিসিভ করতে যাব, তখন কেটে গেল। 1 মিনিট পর আবার ওই নাম্বার থেকে কল এলো। এবার কলটা রিসিভ করলাম, তখন ফোনের ওপাশ থেকে একটা মেয়ে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আপনি কে? আমি নীলা, চিনতে পেরেছো কি? আমি মনে মনে বললাম, তাহলে এটা নীলার নাম্বার, কিন্তু সে আমার নাম্বার পেলো কোথায়? তুমি আমার নাম্বার কোথায় পেলে? ব্যবস্থা করেছি। তার আগে বলো, তোমাকে এতবার কল দিলাম, তুমি আমার কল রিসিভ করলে না কেন? আননোন নাম্বারের কল আমি রিসিভ করি না। মাঝে মাঝে করতেও হয়, এটা আমার নাম্বার, তুমি একটু সেভ করে রেখে দিও। ঠিক আছে, এখন তাহলে কলটা রাখি, আমার অনেক কাজ আছে। আর একটু কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে। এখন পারবো না, কাজ করবো, বাই। বলে কলটা কেটে দিয়ে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে, তাই ক্যান্টিনে গেলাম খাবার খাওয়ার জন্য। খাবার শেষ করে আবার নিজের কেবিনে এসে কাজ করতে লাগলাম। সারাদিন অফিসের কাজ করে বিকেলবেলা অফিস ছুটি হলো, তাই অফিসের সামান্য রাস্তায় এসে গাড়ি তুলতে যাবো, এমন সময় কে একজন আমার হাত ধরে ফেললো। হাতটা কে ধরলো সেটা দেখার জন্য পিছনে তাকালাম। পিছনে তাকে দেখি নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে এখানে দেখে অনেক অবাক হলাম। আমার অফিসের ঠিকানা সে পেলো কোথায়? আমি কিছু বলছি না, শুধু নীলার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি। তখন নীলা বলে উঠলো, কি হয়েছে, এভাবে কি ভাবছো? নীলার কথায় আমার হুঁশ ফিরলো। আমি বললাম, কিছু না। তুমি এখানে কেন? এবং আমার অফিসের ঠিকানা কে দিয়েছে? পেয়েছি একজনের কাছ থেকে। এখন তো তোমার অফিস শেষ, তাই না? কেন? এমনি তোমার সাথে একটু সময় কাটাবো তাই। আমার সাথে সময় কেটে তোমার কি কোনো লাভ হবে? অনেক লাভ হবে, চলো একটু ঘুরে আসি। বলে নীলা আমাকে
গাড়ির ড্রাইভারের সিটের পাশে বসতে বলল এবং সে গিয়ে ড্রাইভারের সিটে বসলো। নীলা গাড়ি চালাতে জানে কিনা সেটা আমি জানি না, তাই বললাম, আচ্ছা তুমি যে ড্রাইভিং সিটে বসলে তুমি কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ। না পারলে কি এখানে বসেছি বলো? এখন এসব কথা না বলে বলো কোথায় যাবে? আমি বাসায় যাব। এখন তোমাকে বাসায় যেতে দিব না। একবার যেহেতু তোমাকে নাগালে পেয়েছি আজ ছাড়ছি না। এখন বলো কোথায় যাবে? বললাম তো বা। ঠিক আছে, বলা লাগবে না। তোমাকে আমার পছন্দের একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলো। আমি আর কিছু বললাম না। নীলা গাড়ি চালাচ্ছে, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আপনারা অনেকে হয়তো ভাবছেন নীলার সাথে আমার সময় কাটাতে কেমন লাগে। সত্যি বলতে গেলে নীলা অনেক মিশুক স্বভাবের একটা মেয়ে, খুব সহজে আমার সাথে মিশে গেছে। ওর সাথে সময় কাটাতে আমার ভালোই লাগে। এসব ভাবছিলাম এমন সময় নীলা গাড়িটা থামিয়ে বলল, তুমি কি ফুচকা খাবে? আমি বাইরে তাকিয়ে দেখলাম সামান্য ফুচকা বিক্রি করছে। আমি সাধারণত ফুচকা খাই না, তাই নীলাকে বললাম, না আমি ফুচকা খাবো না, তুমি একা খাও। আরে খাও, সমস্যা নেই। আমি 2 প্লেট ফুচকা অর্ডার করছি, দাঁড়াও। শুধু তোমার জন্য অর্ডার দাও, আমি খাবো না। এত কথা বলতে হয় না, চুপ করে থাকো তো। আমি আর কিছু বললাম না। ওদিকে নীলা 2 প্লেট ফুচকার অর্ডার দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমাকে একটা কথা বলবে? আমি বললাম, বলো, কি কথা? এই যে আমি তোমার উপর অধিকার দেখাচ্ছি, তোমার বিরক্ত লাগছে না? না, বিরক্ত লাগবে কেন? তাহলে আমার সাথে ভালোভাবে কথা বলছো না কেন? মেয়েদের সাথে কথা বলার ইচ্ছেটা অনেক আগেই মরে গেছে, যার জন্য কারোর সাথে আর কথা বলি না। দেখো, ওই মায়া না হয় তোমার সাথে নাটক করেছে, কিন্তু সবাই তো আর এক নয়, তাই না? আমার সাথে নাটক করেছে এটা তুমি জানলে কি করে? শুধু এটা কেন, আমি তোমার অতীতের সকল ঘটনা শুনেছি। তুমি কেন বাসা ছেড়েছিলে, কোথায় গিয়েছিলে, কিভাবে চলেছ, কালকে মেয়েটাকে ওভাবে অপমান কেন করলে, সকল ঘটনা আমি জানি। তোমাকে এসব নীলাই বলেছে নাকি? প্রথমে বলতে চাইনি, আমি জোর করে তোমার ব্যাপারে সবকিছু শুনেছি। ও। আমার না তোমার ভাবির কথা মনে পড়লে অনেক রাগ হয়। একবার তাকে সামনে পেলে অনেক অপমান করতাম। আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তাকে শাস্তি আল্লাহ নিশ্চয়ই দেবেন। আমরা কথা বলতে বলতে ফুচকা চলে এসছে। 2 প্লেট ফুচকা হওয়ার কারণে নীলা একটা নীলা আরেকটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, তোমাকে একটা কথা বলি, সত্য বলবে কেমন? বলো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, সেদিনের পর থেকে আর কারোর সাথে রিলেশনে যাইনি। তাহলে তো ভালোই। তোমার কেমন মেয়ে পছন্দ সেটা একটু বলবে? একটা ফুচকা মুখের ভেতর দিয়ে বলল, আমার এমন মেয়ে পছন্দ যে কখনো আমাকে ঠকাবে না, সবসময় আমার পাশে থাকবে, আমার যত্ন নেবে, সবসময় আমাকে নিয়ে ব্যস্ত থাকবে এবং দিনদার হতে হবে। নীলা আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, তোমার পছন্দ অনেক ভালো। আমারও না একদম তোমার মতো ছেলে পছন্দ, এটা কি জানো? তুমি না বলে জানতেই পারতাম না। বুঝতে পেরেছি। এখন কথা না বলে ফুচকা খাও। তারপর আমি কিছু না বলে ফুচকা খেতে লাগলাম। খেতে খেতে হঠাৎ করে নীলা আমাকে বলে উঠলো, তোমার হাত দিয়ে আমাকে একটা ফুচকা খাইয়ে দাও না। মেয়েটি হঠাৎ এই কথা বললো কেন সেটাই বুঝতে পারলাম না। আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার বলল, কি হলো, দাও। তোমাকে আমি খাইয়ে দেবো কেন? তোমার হাত কি হয়েছে? আমার হাতে খেতে ভালো লাগলো না, তাই তোমার হাতে খাবো। চুপচাপ নিজের হাত দিয়ে খাও, আমার খাবার দিকে নজর দিও না। দাও না। নীলাকে খাইয়ে দেওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু বারবার জোর করার কারণে একটা ফুচকা নীলার মুখের ভেতর দেওয়ার পর নীলার প্লেট থেকে একটা ফুচকা তুলে আমার মুখের সামনে তুলে ধরলো। নাও, এবার এটা খাও। আমি খাবো। আর কিছু বলার আগে নীলা ওর হাতের ফুচকা আমার মুখের ভেতরে ঢুকিয়ে দিল। তারপর বলল, আগে খাও, তারপর বাকি কথাটা বলো। ফুচকা খেয়ে নিয়ে নীলাকে বলে উঠলাম, এখন বাসায় চলো তো, আমার ভালো লাগছে না। ঠিক আছে। আমি কিছু না বলে ফুচকার বিলটা দিতে যাব, তখন নীলা বলল সে নাকি বিল দিয়ে দিয়েছে, আমার আর দেওয়া লাগবে না। আমি আর নীলাকে কিছু বলিনি। নীলা গাড়ি চালাচ্ছে, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ করে নীলা গাড়ি একটা বাসার সামনে থামালো, তারপর গাড়ি থেকে নেমে আমার পাশে এসে বলল, এটা হলো আমার বাসা। খুব সুন্দর। শুধু কি বাসাটাই সুন্দর, আমি সুন্দর না? তুমি অনেক সুন্দর। তাহলে এখন আমি যাই বলে আমি ড্রাইভিং সিটে বসলাম। তখন নীলা বলল, চলে যাবে কেন? আমার বাসায় ঢুকবে না? এখন সময় নেই, পরে না হয় এক সময় আসবো, এখন তাহলে আমি যাই কেমন? কথাটা বলে গাড়ি চালু করে ওখান থেকে বাসা দিকে যাচ্ছিলাম। আমার বাসায় আসার একটু আগেই মোড় আছে, সেখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তখন একটা অ্যাম্বুলেন্স এলো, এসে একজন মহিলাকে অ্যাম্বুলেন্সে তুলতে লাগলো। যে আহত হয়েছে তার মুখটা আমি দেখে শিহরিত হয়ে গেলাম, কারণ তিনি আর কেউ নন, তিনি ছিলেন ভাবি। তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, ওনার সাথে ভাইয়াও আছে। কিন্তু এখানে কি হচ্ছে সেটা দেখার জন্য গাড়ি থেকে নামলাম। অনেক লোকজন থাকা একজনকে বললাম কি হয়েছে, তখন লোকটি বলতে লাগলো
এই মহিলাটি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটা মিনি ট্রাক এসে ওনাকে ধাক্কা দেয়। এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আকাশের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে লোকটাকে বললাম, ভাই আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, তাই না? হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি এটা বলেছেন কেন? এমনি বললাম আর কি। তারপর লোকটা আর কিছু বলেনি, আমি আর কিছু বলিনি। চুপচাপ ওখান থেকে এসে গাড়িতে বসলাম। এতক্ষণ অ্যাম্বুলেন্সটা চলে গেছে, যার জন্য রাস্তাটা ফাঁকা হয়ে গেছে। তাই সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে দরজা লক খুলে ভেতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে যাব, তখন ফোনটা বাজতে লাগলো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম নিলয় কল দিয়েছে। তাই কলটা রিসিভ করে বললাম, হ্যালো। সাজ্জাদ, তুই কোথায়? আমি বাসায় আছি। কেন? ঠিক আছে, তুই বাসায় থাক, আমি আসছি। আমি কিছু বলার আগে কলটা কেটে দিল। তাই ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে খাটের উপর বসেছিলাম, তখন কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। তাই ওকে ভেতরে আসতে বললাম। নিলয় ভেতরে আসার পর খাটের উপর বসলো, তারপর আমাকে বলল, ওদিকে কি হয়েছে সে খবর কি জানিস? কি হয়েছে? তোর ভাবি অ্যাক্সিডেন্ট করেছে, তুই এটা জানিস না? ও, ওনার কথা বলছিস? ওনাকে অ্যাম্বুলেন্সে তুলতে আমি দাঁড়িয়ে থেকে দেখেছি, এবং কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটাও জানি। তোকে কষ্ট করে আর বলা লাগবে না। তাহলে তোর মুখে কোনো চিন্তিত ভাব নেই কেন? ওনার জন্য আমি চিন্তা করে কি করব? উনি আমার কে যে ওনার ব্যাপারে ভাবতে হবে? আজকে যা হয়েছে এটা হলো না শাস্তি? সেটাও কি এক প্রকার ঠিক বলছিস। যা এসব ব্যাপারে বাদ দে। তুই অফিস শেষ কোথায় গিয়েছিলি? ওই নীলার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। কেন, নিলয়কে আবার পছন্দ করিস নাকি? আরে না, সেসব কিছুই না, এমনি বন্ধুত্ব সম্পর্ক আমাদের। ভালোভাবে বুঝে কথা বলছিস? কেমন নিলয় ব্যবহারগুলো আমার সুবিধার মনে হচ্ছে না। সেম সমস্যা আমারও। ওর গায়ে পড়ার অভ্যাস প্রচুর। সবার সাথে এমন করে নাকি? আরে না, নীলা অমন মেয়ে না। আমার জানা মতো ছেলে বন্ধু বলতে শুধু তুই আছিস, তাছাড়া কেউ নেই। এবং ওর তোর সাথে যেমন ব্যবহার করে অন্য কারোর সাথে সেই ব্যবহার করে না। আচ্ছা থাক, আমাকে বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। আমি বাইরে যাব, চল তাহলে একসাথে যাওয়া যাক। ঠিক আছে চল। তারপরে আমি আর নিলয় একসাথে বাইরে এলাম। নিলয় চলে গেল ওর বাসায়, আমি চলে গেলাম রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনার শেষ করে বাসায় এলাম, তখন নীলা কল দিল। ওর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে কেটে গেল 3টি মাস। 3 মাস পর, এই 3 মাসে নীলার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। নীলার বাসার লোকজনের সাথে খুব ভালো একটা পরিচয় হয়ে গেছে। ও বর্তমানে ভাবির অবস্থা তেমন ভালো না, আর একটা পা পুরো অকেজো হয়ে গেছে, যার জন্য সে ভালো করে হাঁটতেও পারে না। এখন আমার পরিবারও আমার কাছে আর আসে না, না এলে আমারই ভালো, কারণ তাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। আজকে 3 তারিখ, কালকে নীলার জন্মদিন। তার বাসায় একটা পার্টি দিয়েছে, সেখানে আমাকে যেতে বলেছে। ও চকলেট খুব পছন্দ করে, তাই ওর জন্য 1 বক্স চকলেট আর একটা কালো শাড়ি কিনবো। যেই ভাবা সেই কাজ, গাড়ি নিয়ে চলে গেলাম শপিং মলে। গিয়ে চকলেট শাড়ি কিনে বাসায় এলাম। পরদিন অফিস শেষ করে বাসায় এলাম। তারপর রেডি হয়ে নীলার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে গাড়ি নিয়ে আসিনি, পায়ে হেঁটে নীলার বাসায় যাচ্ছি। একটু পর নীলার বাসার সামনে এলাম। আজকে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যার জন্য চেনাই যাচ্ছে না। যাই হোক, সংকোচবোধ না করে তাদের বাসার ভিতরে প্রবেশ করলাম। ভেতরে অনেক মানুষজন আছে, যে যার মতো একে অপরের সাথে কথাই বলছে। সেদিকে খেয়াল না করে আমি নীলাকে খুঁজতে লাগলাম। তখন কে একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পেছনে তাকে দেখি নীলা দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম, কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। আমি কোথায় যাব, এখানেই ছিলাম, উল্টো আমি তোমাকে খুঁজছিলাম। আমি অনেকক্ষণ ধরে এখানেই আছি। যাক, বাদ দাও। তোমার হাতে কি? আমার হাতে নীলার জন্য কেনা চকলেট ও শাড়ি ছিল, সেটা ওর হাতে দিয়ে বললাম, এগুলো তোমার জন্য। তোমাকে এগুলো নিয়ে আসতে কে বলেছে? কেউ না, আমার ইচ্ছে হলো তাই আমি নিয়ে এলাম। কেন, তোমার পছন্দ হয়নি? তুমি আমাকে যা দেবে। তখন নীলা বলল, তুমি আমাকে যা দেবে সেটা আমার পছন্দ হবে, কিন্তু আমার 2টা গিফট হবে না, আমার আরও একটা গিফট লাগবে। আমি বললাম, কি গিফট? সেটা এখন বলবে না, সময় হলে তোমার কাছে চেয়ে নিব, কেমন? ঠিক আছে, সেটা যদি আমি দিতে পারি তাহলে অবশ্যই দেব। এখন আসো আমার সাথে। আরে না, তুমি যাও, আমি এখানে বসে থাকবো। নীলার কিছু না বলে ওখান থেকে চলে গেল। একটু আবার নীলা কেক কাটলো। প্রথমে তার বাবা আমাকে খাওয়ালো, তারপর এক টুকরো কেক নিয়ে আমার কাছে এসে আমাকে খাইয়ে দিল। নীলার এমন ব্যবহার দিকে পার্টিতে উপস্থিত থাকা সকলেই আমার দিকে তাকিয়েছিল, কিন্তু কেউ কিছু বলেনি। সেদিন রাতে ওখানে ডিনার করে বাসায় আসতে যাব, এমন সময় নীলা আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে আসার পর আমি বললাম, আমাকে ছাদে নিয়ে এলে কেন? তোমার সাথে চাঁদ দেখবো, এবং এখন তোমার কাছে আমার সেই গিফট চাইবো। ঠিক আছে, বলো কি গিফট চাও? তুমি নিশ্চয়ই জানো আমি কেমন মেয়ে। আমার যত পাগলামি সব কিছু শুধু তোমার সাথে করি, তাই আজকে যে গিফট চাইবো সেটা
তুমি দিবে কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে। বলো কি চাও? বলবো? হুম। আমার তোমাকে চাই। তুমি কি হবে আমার? কথাটা বলে ওর মুখটা আমার বুকে লুকিয়ে ফেললো। আমি কিছুক্ষণের জন্য নীলার কথাটা বারবার ভাবতে লাগলাম। নীলা কি বললো এটা? সে আমাকে চায়, কিন্তু সেটা তো সম্ভব না। তাই নীলাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? যেটা বলেছি সবগুলো ঠিক। আমি তোমাকে ভালোবাসি, তাই কথাটা বললাম, এবং আমার মাথাটা পুরো ঠিক আছে। তুমি যেটা চাইছো সেটা কোনোদিন হবে না, কারণ আমার ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। কেন নেই সেটা আমি জানি, তবে আমি কথা দিচ্ছি, আমাকে আপন করে নাও। তোমার মনে আবার নতুন করে ভালোবাসা তৈরি করে দিব। সেটা সম্ভব নয় বলে ওখান থেকে নেমে এলাম। নীলাকে কিসব আবল তাবল বললাম সেটা আমি নিজেও জানি না, তবে আমি কাউকে আবার ভালোবাসবো না। বিয়ের আগে ভালোবাসার কোনো বিশ্বাস আমার কাছে নেই। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ না হয়ে শুয়ে পড়লাম। রাত 11:30টার দিকে আমার কলিং বেল বেজে উঠলো। আমি একটু অবাক হলাম, এত রাতে আবার কে আসতে পারে। সেটা দেখার জন্য দরজা খুললাম। দেখি নিলয়। জান্নাত ও নীলাও দাঁড়িয়ে আছে আর কান্না করছে। তাই আমি নিলয়কে বললাম, কি হয়েছে, তোরা এত রাতে এখানে কি করছিস? নিলয় কিছু না বলে টাস করে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, এত বড় একটা ঘটনা করে বলছিস কি হয়েছে? তোদের মাঝখানে আমরা পড়তে চুকতে চাই না। তোরা দুইজন গিয়ে তোদের হিসাবটা বুঝে নে, এবং সাজ্জাদ তুই রাজি হয়ে যা, না করিস না। বলে নীলাকে বাসার ভিতর ঢুকিয়ে দিয়ে নীলে চলে গেল। নীলা এখনো কান্না করে চলেছে। মেয়েটা বোধহয় সত্যি সত্যি আমাকে ভালোবাসে, যার জন্য এত কান্না করেছে। নীলার কান্না থামানোর জন্য আমি বললাম, এবার তোমার কান্নাটা বন্ধ করো, তোমার সাথে কথা বলি, তুমি খাটের উপর বসো। নীলা খাটের উপর বসলো, কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না। আমি ওর পাশে বসতে নীলা আমার হাত ধরে বলল, তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন? তোমাকে যে কতটা ভালোবাসি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তুমি কান্না থামাও, তারপর তোমাকে বলছি। এবার নীলা কান্না বন্ধ করে আমাকে বলল, ঠিক আছে বলো কি বলবে। তখন আমি বললাম, তুমি তো আমার অতীত জানো, তবু কেন আমাকে ভালোবাসলে? আমি তোমার অতীতকে না, তোমাকে ভালোবাসি। সবার একটা না একটা খারাপ অতীত থাকে, সেটা নিয়ে সারা জীবন পড়ে থাকলে হবে না। আমাকে ভালোবাসো কবে থেকে? যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে। দেখো, তোমাকে একটা সত্য কথা বলি, আমার না এরকম ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। এটা শুনে নীলা আবার কান্না করতে লাগলো। তখন আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমার পুরো কথাটা তো শোনো। তোমাকে ভালোবাসবো, তবে আমাকে বিয়ে করার পর, তার আগে কোনো ভালোবাসা পাবে না। এবার নীলা কান্না থামে একটা মুচকে হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি যখন, তাহলে তো অবশ্যই বিয়ে করব। তোমার পরিবার কি আমাকে মেনে নেবে? আমি আমার পরিবারের সবাইকে রাজি করিয়ে রেখেছি, সবাই তোমাকে পছন্দ করে, তাই এটা নিয়ে চিন্তা করো না। আমি অবাক হয়ে বললাম, তার মানে আঙ্কেল আন্টিকে আগে থেকে বলেছো যে আমাকে ভালোবাসো? আমি কোনো প্রকার কাঁচা কাজ করি না, এবং কালকে আমরা বিয়ে করব, তারপর তোমাকে নিয়ে আমার নতুন জীবন শুরু করব। বলে নীলা আমার বুকে মুখ লোকালো। তখন আবার কলিং বেল বেজে উঠলো। আমি উঠতে যাবো এমন সময় নীলা বলল, তুমি থাকো, আমি গিয়ে দেখছি কে এসেছে। বলেই নীলাকে দরজা খুললো। দেখি নীলা এবং জান্নাত দাঁড়িয়ে আছে। নীলার ভেতরে প্রবেশ করতে করতে বলল, তোদের কি কথা শেষ নাকি? আমি বললাম, হ্যাঁ শেষ। তাহলে কালকে তোদের বিয়ে, রেডি থাকিস। ওকে। তখন নীলা আমার হাত ধরে বলল, তুমি আমাদের বাসায় চলো, তোমার এখানে থাকা লাগবে না। বলা যায় না কখন কে তোমাকে তুলে নিয়ে যাবে। তখন আমরা সবাই হেসে উঠলাম। তারপর আর কি, সেদিন রাতেই নীলাদের বাসায় থাকলাম। পরদিন সন্ধ্যায় আমাদের বিয়ে হয়ে গেল। এভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের 1 বছর কেটেও গেল। আমি এবং নীলা ঢাকাতে এসেছি বেড়াতে। আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে। এই 1 বছরে নীলা আমাকে কতটা ভালোবাসে সেটা বুঝে গেছি। দিন দিন নীলার ভালোবাসা আমার জন্য বাড়ছি। আমি এখন নীলাকে অনেক ভালোবাসি। নীলা সহজে আমার অতীত মনেই করতে দেয় না, সবসময় চেষ্টা করে যেন আমার অতীত মনে না করি। আমারও সেটার কথা আর মনে নেই, কারণ তাদের শাস্তি যা হওয়ার সেটা হয়েই গেছে। এবং সেদিনের পর থেকে মায়ের কোনো দেখাই পাইনি। একবার শুনেছিলাম সে নাকি দেশের বাড়ি চলে গেছে ওর হাজবেন্ডের সাথে। সন্ধ্যায় ছাদের উপর দাঁড়িয়ে আপনাদের কথাগুলো বলছিলাম, তখন নীলা আমার পাশে এসে দাঁড়িয়ে হাতটা ধরলো। আমি নীলার হাতটা ধরলাম এবং সারা জীবন এভাবে ধরে রাখতে চাই। 1 সপ্তাহ পর ঢাকা থেকে রাজশাহী এলাম। গাড়িটা বাসার সামনে রাস্তায় থামাতেই দেখলাম ভাইয়া বাসার সামনের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে। আমি সেদিকে খেয়াল না করে নীলাকে নিয়ে বাসার ভেতরে গেলাম। ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম। সেখান থেকে ব্যস্ত শহরটাকে দেখছিলাম। হঠাৎ দূর থেকে তাকিয়ে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। বোধহয় কিছু বলতে এসেছে, কিন্তু সে সাহসটা করতে পারছে না। আমি নিজে থেকে কিছু বলতেই যাব না। সন্ধ্যা থেকে বাসা থেকে বের হলাম বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য। ওদের সাথে দেখা করে আড্ডা দিতে দিতে রাত 9টা বেজে গেল। তাই সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসার অনেক কাছাকাছি চলে এসেছি, আর একটু হলে বাসায় পেয়ে যাব। এমন সময় পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে ফেললো।
হাতটা কে ধরেছে সেটা দেখার জন্য আমি পিছনে তাকালাম। দেখে ভাই আমার হাতটা ধরে আছে। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আপনি আমার হাত ধরেছেন কি জন্য? তোর সাথে আমার কথা আছে। তুই এতদিন কোথায় ছিলি? তোকে তো দেখতে পেলাম না এতদিন। আমি কোথায় ছিলাম সেটা আপনার না জানলেও চলবে। তার আগে আপনি বলুন, কি বলবেন? এভাবে আর কতদিন রাগ করে থাকবি? চল না ভাই, আবার আমার সাথে নীলাকে নিয়ে বাসায় চল। সরি, আপনি ভাই কাকে বলছেন? আমি কারো ভাই না। দেখ, এভাবে অভিমান করে থাকিস না প্লিজ। তুই আমার সাথে বাসায় চল। তোর ভাবি আব্বুকে সব কিছু সত্য বলে দিয়েছে। বলেছে, ভালো করেছে। এখন আমি কি করব? এতে আমার কিছুই করার নেই। তুই এভাবে বলিস না। আমি ওনাদের কথা দিয়েছি, তোকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। সেটা হবে না, ভালো থাকবেন বলে ওখান থেকে হাঁটা শুরু করলাম। বাসায় আসার সময় ভাইয়া অনেকবার আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি একটা কথা বলিনি। বাসায় এসে কলিং বেল বাজাতে নীলা দরজা খুলে দিল। আমি বাসায় প্রবেশ করে ফ্রেশ হয়ে নিয়ে খাটের উপর বসে টিভি দেখছিলাম। তখন নীলা এসে আমার পাশে বসে আমার হাতটা জড়িয়ে ধরে বলল, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো, কি বলবে? ভাইয়াকে দেখলাম আমাদের বাসার আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতে। কি কারণে এসেছিল? নীলার এমন কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ নীলাকে কখনো আমার পরিবারের কারো ছবি দেখায়নি বা তাদের কারোর সাথে পরিচয় করে দিইনি। তাহলে ভাইয়া কিভাবে চিনলো সেটা জানার জন্য বললাম, তুমি ওনাকে কিভাবে চেনো? তোমাকে তো কখনো ওদের কারো ছবি দেখায়নি। আরে তুমি না দেখালে কি হবে? এই দুনিয়াতে ছবি দেখানোর লোক কম আছে নাকি? তারপরও বলো, তুমি কার কাছ থেকে ছবিটা দেখেছো? জান্নাত আপুর কাছ থেকে। কিন্তু তোমার জান্নাত আপু ওনাদের ছবি কোথায় পেলো? নিলয় ভাইয়া এনে দিয়েছিল, সেখান থেকেই দেখেছিলাম। এখন ওইসব বাদ দাও, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, প্রশ্নটা বলো। ওই যে তোমার ভাইয়া এইখান দিয়ে ঘোরাঘুরি করছে কেন? আমাকে তাদের বাসায় নিয়ে যেতে চাই তাই। ও, তুমি চাইলে যেতে পারো, সমস্যা নেই। এভাবে কতদিন থাকবে? আমি যখন ওই বাসা ছেড়েছিলাম তখন বলেছিলাম বেঁচে থাকতে ওই বাসায় যাব না। তাতে সমস্যা কি? তোমার বাবা মাকে এই বাসায় নিয়ে আসবে। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। তখন নীলা আবার বলল, কি হয়েছে? এভাবে চুপচাপ আছো কেন? এমনি। আচ্ছা থাকো, আমি খাবার নিয়ে আসছি। বলে নীলা খাবার আনতে চলে গেল। একটু পর নীলা খাবার নিয়ে এলো। তারপর আমরা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে গেলাম। কয়েকদিন অফিসে না আসার কারণে অনেক কাজ পড়ে আছে। ও সবাই ভালোভাবে কাজও করছে না। সারাদিন কাজ করে বিকেলে বাসায় এলাম। বাসায় দরজার সামনে এসে কলিং বেল বাজিয়ে নিচে তাকালাম, দেখলাম 4 জোড়া নতুন জুতা। তার মানে কেউ আমার বাসায় এসেছে। এতক্ষণে নীলা দরজা খুলে দিয়েছে। আমাকে জুতোর দিকে তাকিয়ে থাকতে দেখে নীলা বলল, নিচে কি তাকিয়ে আছো? ভেতরে আমার সাথে একটু ছাদে চলো, তোমার সাথে কথা আছে। কি বলবে এখানে বলো, ছাদে যাওয়ার কি দরকার আছে? এবং বাসায় কে এসেছে সেটা একটু পরেই বলছি, আগে ছাদে চলো। বলে নীলা আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদের উপর আসার পর নীলাকে বললাম, এখন তাহলে বলো তুমি কি বলবে, যার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো? আগে বলো, আমি যা চাইবো সেটা আমাকে দিবে। আগে বলো কি চাও? নিচে তোমার বাবা মা আছে, আমি চাই তুমি ওনাদের ক্ষমা করে দিয়ে আবার আপন করে নিবে। সেটা কিভাবে সম্ভব বলো? আমি জানি না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এটা তোমাকে করতেই হবে। কিন্তু তাদের ক্ষমা করলে এ বাসায় যেতে হবে, সেখানে তো আমি যাব না। তোমার ওখানে যাওয়া, তুমি আব্বু আম্মুকে এখানে রাখবে। আমারও কথা বলার মতো কেউ হবে। সারাদিন বাসায় একা একা থাকতে তো আর ভালো লাগে না। ঠিক আছে, কে কে এসেছে? ভাইয়া, ভাবি, আব্বু আম্মু ও তোমার ভাতিজা। ভাবি আমার কাছে কেন এসেছে? সেটা নিচে গিয়েই দেখতে পারবে। তারপর আমি এবং নীলা সিঁড়িতে নামতে লাগলাম। আমি নিচে নামছি আর ভাবছি, ভাইয়া আব্বু আম্মুকে ক্ষমা করে দেব, তবে ভাবিকে কখনো ক্ষমা করব না। ওনার জন্য আমার জীবন অনেক কিছু হারিয়েছি। এইসব ভাবতে ভাবতে আমরা নিচে চলে এলাম। আমি বাসার ভেতরে প্রবেশ করে দেখলাম ভাবি চেয়ারে বসা, ভাইয়া আব্বু আম্মু সোফায় বসে আছে। ও খাটের উপর ভাইয়ের ছেলে বসে থেকে খেলছে। আমি গিয়ে ভাইয়ের ছেলের সাথে খাটের উপর বসলাম। আমার সাথে নীলা এসে বসলো। তখন ভাইয়া বলল, ওর নাম সিহাব, বয়স 1.5 বছর। আমি কিছু বললাম না, চুপ করে শিহাবের সাথে খেলতে লাগলাম। তখন ভাইয়া আবার বলতে লাগলো, দেখ সাজ্জাদ, পুরোনো কথাগুলো বাদ দিয়ে চল আবার নতুন করে শুরু করি। আমি এবার বলতে লাগলাম, চাইলে তো নতুন করে শুরু করা সম্ভব হয় না। অতীতটা ভোলার মতো হলে তবেই তো বলবো, তাই না? তোর ভাবি যেটা করেছে সেটা ঠিক করেনি, সেটা ভালোভাবে বুঝতে পারছি। তাই আজ তার এই অবস্থা, দেখতে পাচ্ছিস না? আমি এবার কিছু আর বললাম না। তখন আব্বু আমার কাছে এসে বলতে লাগলো, সমস্যা তো তোর ভাবির সঙ্গে হয়েছে। আমরা না হয় না জেনে ভুল করছি, সেটা জানার পর তুই কি আমাদের উপর রাগ করে থাকবি? আমি নীলার দিকে তাকালাম।
ইশারায় নীলা ওনাদেরকে ক্ষমা করার কথা বলছে। ভাইয়ের দিকে তাকালাম, দেখলাম সেও তাদের ক্ষমা করে দিতে বলছে। এবার আমি নিজে 2 মিনিট চোখ বন্ধ করে ভাবলাম, দোষ করেছে ভাবি, ওনার জন্য আব্বু আম্মু ভাইয়াকে কষ্ট দিয়ে লাভ নেই। আচমকা কোনো কিছু না ভেবেই আমি আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আব্বু আমাকে জড়িয়ে ধরলো। একটু পর ছেড়ে দিয়ে বললাম, তোমাদের কারো উপর আমার রাগ নেই, তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমার কথার মাঝখানে ভাবি বলে উঠলো, আমার উপর কি এখনো রেগে আছো? আপনাদের উপর আমার কোনো রাগ নেই, তবে আপনার কাছে অনুরোধ, আপনি কখন আমার সামনে আসবেন না প্লিজ। ভাবি আমার কথাটা শুনে একটু কান্না করলো। উনি কান্না করলে করুক, তাতে আমার কিচ্ছু করার নেই। ভাবির এমন কান্না দেখে ভাইয়া ওনাকে নিয়ে বাসায় গেল এবং আমাকে ওনাদের বাসায় যেতে বলল। তখন আমি বললাম, তোমাদের সাথে মিল হয়েছে দেখে ওটা ভেবো না যে তোমাদের ওই বাসায় যাব। আমি কখনোই বাসায় যাব না। কি জন্য যাবি না? সেটা জানি না, তবে আমি ওই বাসায় সহজে যাব না বলেই ছাদের উপরে চলে এলাম। ছাদের উপরে এসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। তখনই নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমি অনেক খুশি তোমাদের আবার এক হতে দেখে। আমার অনেক ভালো লাগছে আজ। অনেক বছর পর আব্বু আম্মুকে হাসতে দেখলাম এবং সারা জীবন এভাবে দেখতে চাই। আমিও তোমাকে সারা জীবন এভাবে হাসি খুশি দেখতে চাই। ওকে মিসেস। তখন হঠাৎ করে মায়ের কথা মনে পড়লো। জানি না মেয়েটা কোথায় আছে, তবে যেখানে থাকুক না কেন ভালোই আছে, কারণ বেঈমান কখনো খারাপ থাকতে পারে না। হঠাৎ করে ছাদের উপর আব্বু আম্মু চলে এলো। তারপর আমরা গল্প করতে লাগলাম। আজ অনেক বছর পর তাদের সাথে গল্প করে অনেক ভালো লাগলো। ও এটা সারা জীবন লাগবে, যতদিন বেঁচে আছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন সারা জীবন এভাবে থাকতে পারি। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভয়েসটা হয়তো একটু খারাপ আসতে পারে, কারণ আমি বাড়িতে নেই, অনেক দূরে আছি, সেখান থেকে ভয়েসটা করলাম। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। তৈরি থাকবেন নতুন গল্পে। আল্লাহ হাফিজ, টাটা, ঈদ মোবারক।